প্রিয় এসএসসি ২৪ ব্যাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চ্যালেঞ্জ ঘোষণা করছি যে আজকের ক্লাস থেকে অবশ্যই অবশ্যই তোমরা সিকিউ এমসিকিউ এমনকি ক খ কমন পাবে। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। মূলত সারা বছর আমরা সংখ্যা পদ্ধতি, গেটের অঙ্ক কিংবা HTML বা প্রোগ্রামিং নিয়ে ব্যস্ত থাকি। এগুলোই পড়াশোনা হয়, ষষ্ঠ অধ্যায় থিওরি ভিত্তিক হয়ে অনেক সময় পড়া হয় না। এখান থেকে আজকে অবশ্যই অবশ্যই কমন পাবে, ইনশাআল্লাহ কমন পাবে। তাহলে সাথে থেকেও ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবে, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে জানাবে। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আইসিটি অধ্যায় 6। এখন প্রশ্ন হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি বিশাল তথ্য ভান্ডার। এই বিশাল তথ্য ভান্ডার, যেমন মনে করো একটা কলেজ, কক্সবাজার সরকারি কলেজে হাজার হাজার শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীগুলোর রেজাল্ট, তাদের ভর্তির তারিখ, তাদের বকেয়া ফি কিংবা তাদের জিপিএ কে কখন আসলো, সবকিছু যে গুছিয়ে রাখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়, টোটাল সমষ্টিটাকে বলা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তে গেলে আমাকে প্রথমে চিনতে হবে কি ডেটা। ডেটা চিনতে হবে। ডেটা কি? আবার এই যে সংগৃহীত সকল মানগুলো ডেটা। যেমন মনে করো আমি একটা মার্কশিট করব, রেজাল্ট মার্কশিট করব। সেই রেজাল্ট করতে গেলে আমার কি কি লাগবে? রোল লাগবে, একটা নাম লাগবে, জিপিএ লাগবে, তারপরে যা যা লাগে সবকিছু মিলেই হচ্ছে কি আমার ডেটা। তাহলে সংগৃহীত উপাদানগুলোই হলো কি ডেটা। আমরা এখানে সুন্দর করে, খুব সুন্দর করে আমরা সংজ্ঞা লিখেছি। এই স্লাইডগুলো আমরা কমেন্ট বক্সে দেব। তোমরা যারা ভিডিও দেখবে, কোনো টেক্সট লেখা দেখতে অসুবিধা হলে কমেন্ট বক্সে পেয়ে যাবে। এরপর তাহলে সংগৃহীত উপাদানগুলো হচ্ছে কি ডেটা। পাশাপাশি সেই সংগৃহীত মানগুলো যখন আমি সাজাই নিব গুছিয়ে, এই যে রোল 1 নেম ছিল ফাতিহা, জিপিএ ছিল 5। এখানে যে এলোমেলো মানগুলো ছিল, সেই এলোমেলো মানগুলোকে যখন আমরা সাজিয়ে নিলাম, তখন সেটাকে বলা হচ্ছে কি তথ্য বা ইনফরমেশন। এখন আসো ডেটা হায়ারার্কি কি? ডেটা হায়ারার্কি হচ্ছে কি এই যে ডেটা হায়ারার্কি হলো ডেটাবেজের বিভিন্ন উপাদান, যেমন বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল। এই যে এই সমস্তগুলোর একটা কাঠামো, একটা সমষ্টিগত অংশ, এটাকে বলা হয় ডেটা হায়ারার্কি। এখন ফিল্ড কি, ফাইল কি, রেকর্ড কি, এগুলো আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। পরবর্তী দেখতে পাচ্ছি কি ডেটাবেজ। ডেটাবেজ জানতে হবে। ডেটাবেজ হচ্ছে সোজা কথা, এই যে পরস্পর সম্পর্কযুক্ত তথ্যের ঘাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত কেন বললাম? যে মনে করো আমি একটা স্টুডেন্টসের রেজাল্ট তৈরি করতেছি, সেখানে তো আমি আবার একজন শ্রমিকের তথ্য দিতে পারবো না। তাহলে শুধু শিক্ষার্থীদের নামের একটা তালিকা আছে, রেজাল্টের একটা তালিকা আছে। এই যে পরস্পর সম্পর্কযুক্ত, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি ডেটাবেজ। আর ডেটাবেজের প্রকারভেদ যদি আমরা দেখি, ডেটাবেজের প্রকারভেদ দেখতে পাচ্ছি দুই প্রকার: সাধারণ ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজ। একটু আগে যেটা বলে নিয়েছি, সাধারণ ডেটাবেজ হচ্ছে কি যদি ডেটার মধ্যে কোনো সম্পর্ক না থাকে। অর্থাৎ মনে করো আমি একটা টেবল বানিয়েছি যেখানে কয়েকজন শিক্ষার্থীর রেজাল্ট দেওয়া আছে, আর একটা টেবল বানিয়েছি শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের কে কখন যোগদান করলো কিংবা কার বেতন কত। কথা খেয়াল করিও। তাহলে কোথায় শ্রমিকের তথ্য, কোথায় শিক্ষার্থীদের তথ্য, একটার সাথে আরেকটা তো সম্পর্ক থাকার কথা না। এই যে সম্পর্কহীন ডেটা টেবিল যদি থাকে, তখন সেটাকে বলা হয় সাধারণ ডেটাবেজ। এই যে পরস্পর সম্পর্কহীন টেবলের তথ্যকে বলা হয় সাধারণ ডেটাবেজ। আর যদি তথ্যগুলোতে সম্পর্ক থাকে, যেমন একটা টেবলের মধ্যে আমি শিক্ষার্থীর নাম, ঠিকানা, রোল এগুলো লিখলাম, আরেকটা টেবলের মধ্যে ওই শিক্ষার্থীগুলোর আমি রেজাল্ট জানালাম, এই যে সম্পর্কযুক্ত, তখন সেটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেজ। টেবলগুলোর মধ্যে যদি সম্পর্ক থাকে রিলেশনাল ডেটাবেজ, যদি সম্পর্ক না থাকে টেবলগুলোর মধ্যে, তখন সাধারণ ডেটাবেজ। এখন আমরা পরবর্তী যদি দেখতে পাচ্ছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। একটু আজকে শুরুতে বলে নিয়েছি, এই যে বিশাল কাজগুলো করার জন্য, এই যে তথ্য সংরক্ষণ করার কাজটি করে ডেটাবেজ, আর সেই ডেটাবেসকে ঠিক মতো পরিচালনা করার জন্য সফটওয়্যার ব্যবহৃত হয়। কথা খেয়াল করিও, এই যে বিশাল তথ্য ভান্ডার সঠিকভাবে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখার জন্য যে সফটওয়্যার ব্যবহার হয় তাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। যেমন শিক্ষা বোর্ড লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষার্থীদের তথ্যগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। এগুলো একটা সিস্টেম, একটা প্রক্রিয়া, একটা প্রোগ্রামিং, একটা সফটওয়্যারের মাধ্যমে রাখা হয়েছে। এই টোটাল প্রক্রিয়াটা, এই সফটওয়্যারটা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা গেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? ধরে নিতে পারো 100% এই টপিকটা আসছে, 100% না হলেও তুমি 95% ধরে নিতে পারো।
আসছে আসছে এই টপিকটা থেকে প্রশ্ন হবেই, ভালো করে খেয়াল করো। এখানে ডেটা টাইপ বলে আমরা, শিরোনাম হচ্ছে কি ডেটা টাইপ, ডেটা ডেটা টাইপ ডেটা টাইপ ডেটা টাইপ। এই ডেটা টাইপ মানে ডেটার প্রকারভেদ। ডেটা টাইপ বলতে ডেটার প্রকারভেদ। ডেটা মানে আমরা তথ্য ব্যবহার করার সময় কোনো কারো নাম, কারো রোল নাম্বার, কোনো সংখ্যা, তারপরে কোনো বর্ণ, কোনো চিহ্ন, কত কিছু লিখে থাকে, এগুলোর একটা প্রকারভেদ আছে। যেমন তুমি তুমি মানুষটার বিভিন্ন পরিচয় বিভিন্ন জায়গায়। তুমি কলেজে গেলে তোমার পরিচয় শিক্ষার্থী, তুমি বাসায় থাকলে তোমার পরিচয় সন্তান, হ্যাঁ। তারপরে তুমি যখন মসজিদে যাবে তখন তোমার পরিচয় মুসল্লি। মানুষ কিন্তু একজন, এক এক জায়গায় এক এক পরিচয় তুমি যাচ্ছ। ঠিক তদ্রুপ অনেক বর্ণ, সংখ্যা, চিহ্ন এই এখানে কোন রূপে ব্যবহার হচ্ছে সেই বিষয়টাকে বলা হচ্ছে কি মূলত ডেটা টাইপ। আমরা তত্ত্বগুলোর মধ্যে কি দিই, কোনো সংখ্যা নিব, নাকি বর্ণ নিব, নাকি শব্দ দিব, নাকি কোনো চিহ্ন নিব, এই সমস্ত গুলোকে বলা হচ্ছে কি ডেটা টাইপ। এগুলো আবার প্রকারভেদ আছে, এগুলো প্রকারভেদ আছে। যেমন একটা হচ্ছে কি টেক্সট, একটা হচ্ছে কি টেক্সট। টেক্সট কাকে বলে ভালো করে খেয়াল করিয়ে বন্ধুরা, এটা পরীক্ষা আসবে। টেক্সট হচ্ছে কি যখন কোনো চিহ্ন, বর্ণ, শব্দ, অঙ্ক সব একসাথে থাকবে তখন তাকে টেক্সট বলে। চিহ্ন, বর্ণ, শব্দ, যেমন মনে করো বেস্ট ওয়ে বা ইয়াসিন স্যার, 10 কেজি, এই যে এই বিষয়গুলো হচ্ছে কি টেক্সট। টেক্সট এখানে কি হয়, শব্দ বর্ণের মধ্যে কি সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, যায় না। তাই আমরা বলছি কি গাণিতিক অপারেশন করা যায় না, গাণিতিক অপারেশন হয় না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটা বললাম যে কি ওইটা কই 255 অক্ষরের ভিতরে থাকবে। যখন ট্যাক্স এর কাজ করব, এই টেক্সট 255 অক্ষরের মধ্যে হবে। 255 অক্ষরের বেশি চলে গেলে সেটা ভিন্ন বিষয়। আমরা তাহলে টেক্সট চেনালাম। আবারও বলছি, টেক্সট কি চিহ্ন, বর্ণ, সংখ্যা, শব্দ যখন একসাথে কাজ করবে সেটাকে বলে টেক্সট। এরপর আসলে লং টেক্সট। এই যে চিহ্ন, বর্ণ, সংখ্যার লেখাগুলো যখন অনেক বড় হয়ে যায়, যেমন কারো গল্প লিখতেছি, কারো ইতিহাস লিখতেছি, কারো জীবনী লিখতেছি, এখানে তো একটা দুটো শব্দ দিয়ে হবে না, অনেক বিশাল লেখালেখি হবে। এই যে লেখালেখিগুলো যখন অনেক বড় হয়ে যায় তখন সেটাকে বলা হয় লং টেক্সট। তার মধ্যে সর্বোচ্চ 65,536 ক্যারেক্টার লেখা যায়। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, মানে লং টেক্সটে সর্বোচ্চ কত ক্যারেক্টার লেখা যায়, 65,536। এর পাশে নাম্বার। নাম্বার বলতে সাধারণত আমরা সংখ্যাকে বুঝি, কিন্তু এই অধ্যায়ের প্রেক্ষাপটে নাম্বারগুলো, সংখ্যাগুলো বিভিন্ন পরিচয় ব্যবহার হয়। নাম্বার কখনো পূর্ণ সংখ্যা, নাম্বার কখনো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হলে আমরা ইন্টিজার বলতে পারি, ভগ্নাংশ হলে ফ্লোট বলতে পারি। এরপরে গিয়ে তোমার নাম্বার কখনো ক্রমিক আকারে থাকবে, তখন সেটা হচ্ছে কি অটো নাম্বার। সংখ্যা নাম্বার, সংখ্যা কখনো আবার টাকা হিসেবে প্রকাশ পায়, তখন সেটা কারেন্সি। এগুলো আমরা সব এখানে তুলে ধরছি। যে কি এই যে নাম্বার, দেখো নাম্বার ফিল্ডে গাণিতিক চিহ্ন সহ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলিয়ে যখন আমরা সংখ্যা ব্যবহার করব তখন সেটাকে আমরা নাম্বার ডেটা বলতে পারি, নিউমেরিক নাম্বারও বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের অপারেশন হয়। আমরা কথা খেয়াল করিও যে কি একটু আগে পড়েছি টেক্সট, লং টেক্সট। টেক্সট লং টেক্সট মানে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের গাণিতিক অপারেশন হয় না, কিন্তু নাম্বার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের গাণিতিক অপারেশন হয়। হ্যাঁ, এই নাম্বারগুলোতে আবার একটা কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। যেমন এই ইন্টিজারে পূর্ণ সংখ্যা 2 বাইট, লং ইন্টিজার হলে এই 4 বাইট, এরপর আসো সিঙ্গেল হলে 6 বাইট, ডাবল হলে 8 বাইট, এভাবে দেওয়া আছে। এগুলো এমসিকিউর জন্য দরকার হবে। তবে সিকিউর জন্য কিন্তু প্রকারভেদের সংজ্ঞাগুলো, ওই যে নামটা আর সংজ্ঞাগুলো মাস্ট লাগবে সিকিউ পারার জন্য। কোনটা কোন জিনিস তোমার লাগবে, যেমন এই নেম জিনিসটা কি তোমাকে জিজ্ঞেস করবে, আমরা বলবো এটা টেক্সট, বা 10 কেজি, বা 5 সংখ্যা দিয়ে জিজ্ঞেস করবো, আমরা বলবো এটা নাম্বার, বা রোল নাম্বার দিয়ে জিজ্ঞেস করতে পারে, আমরা বলবো এটা অটো নাম্বার। এই যে অটো নাম্বার। আরেকটা প্রকারভেদ দেখতে পাচ্ছি অটো নাম্বার, যখন সংখ্যাগুলো ক্রমিক আকারে ব্যবহার হবে 1 2 3 4 5 এভাবে, বা 101 102 103 ক্রমিক আকারে ব্যবহার হবে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, অটো নাম্বার বলতে পারি। এরপর আসো লজিক্যাল। লজিক্যাল হচ্ছে কি যখন কোনো কিছুর উত্তরে আমরা ইয়েস বা নো দিতে পারবো, ইয়েস এবং নো দিতে পারবো, সেটা হচ্ছে কি লজিক্যাল। অর্থাৎ একটা স্টুডেন্ট উপস্থিত হয়েছে, ইয়েস, উপস্থিত হয়েছে, নো। এই যে ইয়েস এবং নো দিয়ে যে উত্তর দেওয়া যায়, ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এটাকে বলা হয় লজিক্যাল ডেটা। এরপর আসো তারিখ ও সময় সূচকতা। কোনো ডেটার ক্ষেত্রে কোনো কলামে যখন তারিখ ও সময় উল্লেখ করা হয় তখন সেটাকে বলা হয় তারিখ ও সময় বা ডেট এন্ড টাইম। তারপর আমরা আরেকটা যদি দেখি কারেন্সি। এই যে একটু আগে বলেছি যখন সংখ্যাকে আমরা টাকা হিসেবে ইউজ করব তখন সেটাকে বলতে হবে কারেন্সি। যেমন মনে করো 10 টাকা, এটা কারেন্সি, এটাকে নাম্বার বলা উচিত হবে না, কারেন্সি বলতে হবে, টাকা উল্লেখ করছে তাই। যেমন এটা ডলার চিহ্ন 10, $10।
এটাও কারেন্সি। তাহলে সংখ্যা যখন টাকা হিসেবে মানি হিসেবে ইউজ হয় তখন সেটাকে আমরা বলবো কারেন্সি। এরপর আসো ওয়েলি অবজেক্ট। এই ওয়েলি অবজেক্ট হচ্ছে কি বিভিন্ন শব্দ ছবির জন্য ব্যবহার করা হয়। এই যে টেক্সট, গ্রাফ কিংবা ছবি। এই ক্ষেত্রে যদি আমরা কোনো বিশেষ করে গ্রাফ দেখি, ছবি দেখি, সেক্ষেত্রে আমরা উল্লেখ করবো কি এটা হচ্ছে কি ওয়েলি অবজেক্ট। এরপর আসো বিএলওবি, ডেটা টাইপ। এটা কি জিনিস? এর মাধ্যমে, এই ডেটা টাইপের মাধ্যমে কি করা হয়, যে কোনো ধরনের ডেটাকে ডেটা টাইপের মধ্যে রাখা যায়। এটা এমসিকিউতে আসতে পারে। যে কোনো ধরনের ডেটা, আমি কোন ধরনের ডেটা বুঝতে পারছি না, কিভাবে কাজ করব, বেরিয়ে কাজটা করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম? ডেটা টাইপ জানলাম। ডেটা টাইপের মধ্যে তার মধ্যে পরীক্ষা আসার সম্ভাবনা হচ্ছে কি, এই যে পরীক্ষা আসার সম্ভাবনা টেক্সট, লং টেক্সট, এরপর নাম্বার, তারপরে অটো নাম্বার, এগুলো মাস্ট আসতে পারে। 1 2 3 4 ভালো করে দেখে নাও। এরপর আরেকটা হচ্ছে কি এখানে এই যে ওয়েলি অবজেক্ট, এগুলো অবশ্যই আসার সম্ভাবনা বেশি। গ নাম্বারে, তাও গ নাম্বার আসবে। আমরা একটু পরে সিকিউ প্র্যাকটিসে যাব, তখন ভালো করে বুঝবে। এরপর আসো ডেটাবেজের বিভিন্ন উপাদান। একটা ডেটার টেবিলের মধ্যে এই যে উপাদানগুলো আছে এগুলোর পরিচয় জানতে হবে আমাকে। আমরা কি কি নিয়েছি ডেটাবেজের উপাদানগুলো? একটা হচ্ছে কি ডেটা, একটা ফিল্ড, একটা রেকর্ড। এই ওয়ার্ডগুলোর অর্থ সংজ্ঞা না জানলে আমরা পরবর্তী ক্লাস, সামনের ক্লাস বুঝবো না ভালো করে। কথা খেয়াল করি, এই ওয়ার্ডগুলোতে অনেক কিছু লুকিয়ে আছে, যে কি ডেটাকে সংগৃহীত সকল মান ডেটা। যেমন এই যে একটা ছক দেখতে পাচ্ছি, টেবল দেখতে পাচ্ছি, এই টেবলে টিচারের আইডি 101, নেম ইয়াসিন, সাবজেক্ট গ্রুপ বিএস, অ্যাকাউন্টিং, অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। সবগুলো যখন একসাথে আছে এগুলো হচ্ছে কি ডেটা। এগুলো আমি সাজাই নাই মনে করো, এলোমেলো ছিল প্রথমে, এগুলো হচ্ছে কি ডেটা। এবার আসো ফিল্ড। ফিল্ড ফিল্ড হচ্ছে কি এই যে উপরের প্রথম লাইনের মানগুলোকে ফিল্ড বলে। যেমন টিচার আইডি বলে 101, 102, 103 এভাবে থাকবে। বা নেম বলে মনে করো ইয়াসিন বা মিটন স্যার, আপন স্যার, এভাবে থাকবে নামগুলো। সাবজেক্ট বলে অ্যাকাউন্টিং, ফিনান্স, আইসিটি, এভাবে থাকবে। এই যে উপরে যা দেখতে পাচ্ছি, এই উপরে মেইন নামটা, এটা হচ্ছে কি ফিল্ড। তাহলে আমরা কি কি চিনলাম? ডেটা, ফিল্ড। এরপর আসো রেকর্ড। রেকর্ড রেকর্ড হচ্ছে কি এই যে 101 এর সকল কিছু রেকর্ড। মানে কি, তোমাকে যদি এভাবে বলি তুমি খুব ভালো ছাত্র, এর অর্থ কি তোমার একটা তত্ত্ব জেনে আমি ভালো ছাত্র বলিনি। তুমি নামাজ পড়ো, তুমি বড়দের কথা শোনো, মা বাবার কথা শোনো, শিক্ষকদের কথা শোনো, ক্লাসে যাও, ভালো রেজাল্ট করো, সবকিছু মিলিয়ে বললাম যে কি তোমার রেকর্ড ভালো। তাহলে রেকর্ড অর্থ হচ্ছে কি এক জনের জন্য সমস্ত তথ্যকে বোঝাবে। তাহলে রুল 101 এর রেকর্ড কি? রুল 101 এর আইডি হচ্ছে 101, নাম হচ্ছে ইয়াসিন, সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, গ্রুপ হচ্ছে কি বিএস, ব্যবসা শিক্ষা। তাহলে রুল 101 সম্পর্কে যা বলছি সবগুলো মিলে রেকর্ড। তাহলে রেকর্ড কি বোঝা গেল? টোটাল একটা লাইনকেই বলা হচ্ছে কি রেকর্ড। এখন আসলে ডাটা টাইপ। এই যে সকল তথ্যগুলোতে নাম, রোল, জিপিএ কি আছে না সবকিছু যখন আমরা টেবল আকারে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করব, তখন সেটাকে বলা হয় কি ডেটা টেবল। এ হচ্ছে কথা। এরপর আসি প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে আসলাম। এই যে ডেটার এন্টিটি এবং অ্যাট্রিবিউট। এন্টিটি সেট সম্পর্কে আমাদের জানতে হবে। পাশাপাশি আমরা ভ্যালু জিনিসটা কি দেখবো। এই যে একটা টেবল দেওয়া আছে, স্টুডেন্টস নামে একটা টেবল নিলাম, রুল বলে কিছু রুল দেখালাম, নেম দেখালাম, জিপিএ দেখালাম। এই যে টেবলের উপরে যে নামটা আছে, এই নামটাকে বলা হয় হচ্ছে কি এন্টিটি। এটা হচ্ছে কি এন্টিটি। এই স্টুডেন্টস এর অধীনে আর কি কি আছে? রুল, নেম, জিপিএ, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে আমাদের স্টুডেন্টস নামক এন্টিটির অধীনে অ্যাট্রিবিউট কয়টা আছে? 3টা, রুল, নেম, জিপিএ। এখন সবগুলো মিলিয়ে যদি একত্রে বলি তখন সেটাকে বলা হয় এন্টিটি সেট। এটা সবগুলো মিলিয়ে এটা একটা সেট। সেট মানে যেমন তুমি যদি বলো যে আমাকে দ্বাদশ শ্রেণীর এক সেট বই দেন, এর অর্থ শুধু বাংলা বই, ইংরেজি বই এরকম নয়। বাংলা, ইংরেজি, আইসিটি বা গ্রুপ সাবজেক্ট যা যা আছে সবকিছু মিলিয়ে এক সেট বলা হচ্ছে। তেমনি স্টুডেন্টস এর আন্ডারে কি কি আছে? রোল, নেম, জিপি, আর যা যা আছে সবকিছু মিলিয়ে একটা সেট। আবারও বলছি, শুরু ছকের বাইরে যে নামটা আছে এটা হচ্ছে কি এন্টিটি, আর টোটাল সবগুলোকে একত্রে বলা হয় এন্টিটি সেট। সবগুলোকে একত্রে বলা হয় এন্টিটি সেট। এবং পৃথক পৃথক যদি বলি এগুলোকে বলা হবে অ্যাট্রিবিউট। এখন আসো, এই যে রুল, অ্যাট্রিবিউটের ভ্যালু কি আছে? 1 2 3। এই যে ভিতরের ঘরগুলোর মানগুলোকে বলা হয় ভ্যালু। ভ্যালু 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 এটাও ভ্যালু, এটাও ভ্যালু, এটাও ভ্যালু, এটাও ভ্যালু। একটা চিত্র নিয়েছি, কর্মচারীর তত্ত্ব বলে দেখাবো। এই কর্মচারীর তত্ত্বটা, এটাকে কি বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। সরি, আমরা একটা
তত্ত্ব নিলাম, এই যে একটা তত্ত্ব নিলাম কর্মচারীর তত্ত্ব, টেবলের নাম হবে কর্মচারীর তত্ত্ব। এই টেবলের নামটাকে বলা হবে যে কি এন্টিটি। এই কর্মচারীর তত্ত্ব নামক টেবলের মধ্যে কি কি মান থাকবে? নাম, কাজে যোগদানের তারিখ, পদবি, বয়স, ঠিকানা, সবগুলো মিলে একত্রে বলা হবে, সবগুলোকে আলাদা আলাদা কি বলতে হবে? অ্যাট্রিবিউট। হ্যাঁ, তারপরে এই যে এইগুলো আবার একত্রে একসাথে বলা হয় এন্টিটি সেট। এখন পড়বো এন্টিটি রিলেশনশিপ মডেল অর্থাৎ ইআর মডেল। ইআর মডেল কি? একাধিক টেবিলকে যখন সম্পর্ক যুক্ত করতে চাইবো, একাধিক টেবিলকে যখন সম্পর্ক যুক্ত চাইবো, নির্দিষ্ট একটি কলামের বা কি এর উপর ভিত্তি করে এই সম্পর্কটা সৃষ্টি হবে, তখন সেটাকে বলা হয় ইআর মডেল। যেমন দেখো আমাদের এখানে দুইটা মূলত টেবলের তত্ত্ব দেওয়া আছে। এইদিকে স্টুডেন্ট নামক একটা টেবলের তত্ত্ব দেওয়া আছে, যে স্টুডেন্ট নামক টেবলের মধ্যে জিপিএ, জন্ম তারিখ, নেম, রোল দেওয়া আছে। আবার এই পাশে যদি আমরা খেয়াল করি, রোল দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, মার্কস দেওয়া আছে। এটা হচ্ছে রেজাল্টের তত্ত্ব, এটা হচ্ছে কি স্টুডেন্টস এর তত্ত্ব। এই যে এই তত্ত্বর সাথে এই পাশের তত্ত্বর যখন আমরা সম্পর্ক প্রকাশ করব, কোনো একটা মানকে বেছে নিতে হবে। যেমন সাবজেক্ট, মার্কস, রোল, কোনটা নিয়ে কাজ করলে সুবিধা হয়? নিশ্চয় রোল। এটাকে বলা হয় কমন ফিল্ড, এটাকে বলা হয় কমন ফিল্ড। তাহলে যে ফিল্ডের মাধ্যমে আমি এই কাজটা করতে পারবো এটাকে বলা হয় কমন ফিল্ড। যেমন এখানে রোল আছে, রোলের উপর ভিত্তি করে আমরা কাজটা সেরে ফেলতে পারি। দুইটা টেবিলের মধ্যে এই যে একটা সম্পর্ক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে বর্ণিত টেবল দ্বয়ের অ্যাট্রিবিউট সমূহের মধ্যে অ্যাট্রিবিউট সমূহের উপর ভিত্তি করে একটি এন্টিটি সেট রিলেশনশিপ মডেল তৈরি করা হয়েছে। এই যে দুইটা টেবল, এইটাও একটা টেবল, এটাও একটা টেবল, দুই টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। যদি আমরা এখানে বক্স আকার নিয়েছি, মূলত এটা টেবলের তত্ত্ব, এগুলো টেবলের তত্ত্ব, দুইটা মিলে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। উভয় এন্টিটি সেটের মধ্যে রুল কমন, অ্যাট্রিবিউট। এই যে রুল এখানেও আছে, রুল এখানেও আছে, রুল কমন, এর উপর ভিত্তি করে এন্টিটি সেট এর মধ্যে রিলেশন প্রতিষ্ঠা করা হয়েছে। কথা খেয়াল করিও। সংক্ষেপে আমি আবারও বলছি, আমরা এখন পড়ছি এন্টিটি রিলেশনশিপ মডেল, ইআর মডেল বলা হয়। এটা একটা টেবলের তথ্য, এটা একটা টেবলের তথ্য, উভয় টেবলের তথ্যকে আমরা রুল নামক ফিল্ড দ্বারা সম্পর্ক স্থাপন করছি। এই রুল নামক ফিল্ডটা হচ্ছে কি কমন অ্যাট্রিবিউট, এই রুল নামের ফিল্ডটা হচ্ছে কি কমন অ্যাট্রিবিউট। এর মাধ্যমে দুইটা টেবলের দুইটা তত্ত্বের মধ্যে সম্পর্ক স্থাপন হলো। এই হচ্ছে ইআর মডেল। আমরা এই স্লাইডগুলো কমেন্ট বক্সে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা। এখন আমরা পড়বো যে কি এর অর্থ কি? চাবি। চাবির কাজ কি? এই যে তালার লক খোলা। হ্যাঁ, একটা এমন প্র্যাকটিক্যাল লাইফে চাবি দিয়ে কি করি আমরা? তালার লক খুলি। তেমনি বিশাল তথ্য ভান্ডারে নির্দিষ্ট একটা মান খুঁজে পাওয়ার জন্য আমরা যার আশ্রয় নেব সে তাকে বলা হচ্ছে কি? চাবি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যেটাকে কেন্দ্র করে আমি অন্যান্য যে কোনো মান সহজে স্পষ্টভাবে খুঁজে পাবো। এই চাবি হচ্ছে কি আবার কত প্রকার? 3 প্রকার। কি 3 প্রকার? একটা প্রাইমারি কি, আর একটা কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে কি ফরেন কি। প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি এগুলো সংজ্ঞায় বুঝবে না ভালোভাবে, এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাই। এই যে দেখো, এই যে আমি একটা টেবল নিয়েছি, এই টেবলের মধ্যে আমি যদি জিজ্ঞেস করি ক্লাস 10 এর রুল কত, এটা কি যৌক্তিক কথা হইলো? না। তাহলে ক্লাস 10 এই ওয়ার্ডটা নিয়ে আমি অন্য কোনো মান খুঁজে পাচ্ছি না, তাহলে ক্লাস 10 এটা দিয়ে কাজ করা যাচ্ছে না। যদি জিজ্ঞেস করি রুল 1 কোন ক্লাসে পড়ে? ক্লাস 10 এ। বা রুল 1 এর নাম কি? লাইবা। রুল 2 এর নাম কি? ফাতিহা। এই যে এই মানগুলোকে কেন্দ্র করে যে আমি অন্য কোনো মান স্পষ্টভাবে খুঁজে পাচ্ছি, এই মানগুলোকে বলা হবে কি? চাবি। এগুলো প্রথমবার একটা টেবলে আছে, তাই এগুলো প্রাইমারি কি। কথা খেয়াল করি, প্রাইমারি মানে প্রথমবার। যদি এই রুলগুলো আমি সেকেন্ড আরেকটা টেবল ইউজ করি, তখন সেটা হচ্ছে কি ফরেন কি, এরকম হয়ে যাবে। তাহলে সংক্ষেপে আবারও বলছি, যেই মানের উপর ভিত্তি করে অন্য কোনো মান আমি সহজে খুঁজে পাই, বিভ্রান্ত হব না, তখন সেই মানকে বলা হয় প্রাইমারি কি। যেমন একটা ক্লাসে লাইবা, ফাতিহা এই নামগুলো একাধিকবার থাকতে পারে, লাইবা আরেকজনও থাকতে পারে, ফাতিহা আরেকজনও থাকতে পারে, কিন্তু রুল 1, 2 এগুলো তো একাধিকজন থাকবে না। একটা ক্লাসে কি রুল 1, 2 জন থাকে, রুল 2, 2 জন থাকে না। এগুলো হচ্ছে কি এই মানগুলো হচ্ছে কি চাবি। এগুলোকে ভিত্তি করে, এগুলো নির্ভুল মান, এগুলোর ভিত্তি করে আমি যে কোনো মান খুঁজে পাবো। এটা হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ যে মানগুলো প্রথমবার একটা টেবলে থাকবে এগুলো প্রাইমারি কি। এরপর আসো ফরেন কি। ফরেন কি কি জিনিস দেখো, এই যে আমার কাছে এখন দুইটা টেবল আছে, এটা একটা টেবল স্টুডেন্টস টেবল, আর একটা হচ্ছে কি
রেজাল্ট টেবল। এই যে রেজাল্ট টেবল এখানে নাম দেওয়া আছে, প্রথমে যে রুলগুলো দেওয়া ছিল এই রুলগুলোর অধীনে তাদের রেজাল্ট কি সেগুলো আমরা উল্লেখ করেছি। তাহলে এই রুলগুলো প্রথমবার যেখানে ইউজ হয়েছিল এই রুলগুলো হচ্ছে কি প্রাইমারি কি, সেকেন্ড টাইম আবার আরেকটাতে ইউজ হয়েছে এগুলো হচ্ছে কি ফরেন কি। এই হচ্ছে কথা। তাহলে যেই চাবিগুলো যে মানগুলো প্রথমবার একবার ইউজ হবে সেগুলো ফরেন কি, সেকেন্ড টাইম আরেকটা টেবল ইউজ হলে সেটা হচ্ছে কি তোমার ফরেন কি। এরপর আসো আমরা কম্পোজিট কি দেখবো। কম্পোজিট প্রাইমারি কি এই জিনিসটা দেখবো। যদি আমি নির্দিষ্ট একটা ফিল্ডকে কেন্দ্র করে মান স্পষ্ট খুঁজে না পাই, একাধিক ফিল্ড বা কলামের আশ্রয় নিতে হয়, তখন সেক্ষেত্রে বলা হয় ফরেন কি, সরি কম্পোজিট প্রাইমারি কি। এক্ষেত্রে যদি আমি বলি রুল 10 এর নাম কি, রাকিব, এটা যৌক্তিক কথা হবে না। কারণ কেন, এটা একটা ক্লাস 10 আর একটা হচ্ছে কি ক্লাস 9, দুইটা ক্লাস কিন্তু দুইটা দুই রকম। তাই আমাদেরকে দুইটা কলাম ইউজ করতে হবে একসাথে, অর্থাৎ এভাবে বলতে হবে ক্লাস 10 এর রুল 10 যে তার নাম কি, রাকিব। ক্লাস 9 এর রুল 15 যে তার নাম কি, জাওয়াদ। এ হচ্ছে বিষয়। যখন আমরা একাধিক কলাম ইউজ করব, একাধিক ফিল্ড ইউজ করব, তখন সেক্ষেত্রে এটাকে বলা হয় কি কম্পোজিট কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি জানা গেল, যদি প্রথমবার শুধু এই টেবল আছে, শুধু প্রথমবার এই টেবল আছে 1 2 এগুলো প্রাইমারি কি, সে মানগুলো সেকেন্ড টাইম আরেকটাতে ইউজ করেছি এগুলো হচ্ছে কি ফরেন কি। এরপরে যদি দুইটা কলাম মিলে আমরা ইউজ করি, এই দুইটা কলাম মিলে যদি আমরা তথ্য খুঁজতে চেষ্টা করি তখন সেটা হচ্ছে কি কম্পোজিট প্রাইমারি কি। যেমন এই যে একটু আগে যেটা বলেছি এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আমরা তথ্যগুলো কমেন্ট বক্সে দিয়ে নেব। এরপর আমরা এখন পড়বো ডেটাবেস রিলেশন। ডেটাবেস রিলেশন কি, যখন দুইটা টেবলের মধ্যে বা একাধিক টেবলের মধ্যে কোনো তথ্যের মিল থাকবে তখন সেটা হচ্ছে কি ডেটাবেস রিলেশন। এই ডেটাবেস রিলেশন তৈরি করতে অবশ্যই কিছু শর্ত লাগে, আমরা শর্তগুলো একটু খেয়াল করব। শর্তগুলো খেয়ালের আগে আমরা এই টেবলগুলো একটু সম্পর্ক যুক্ত করে নিব। যেমন দেখো মজার বিষয়, এই যে এই দুইটা টেবলের মধ্যে রিলেশন থাকতে গেলে কি শর্ত লাগবে, এই যে এখানে যে রুলগুলো আছে সেই রুলগুলো অবশ্যই এখানে থাকতে হবে, নতুবা সম্পর্ক আছে বলা যাবে না। অর্থাৎ যেমন এ বি সি ডি নামগুলো মিল থাকুক না থাকুক, মার্কস গুলো মিল থাকুক না থাকুক, এটা সমস্যা না, দুইটা টেবলের মধ্যে অবশ্যই একটি কমন ফিল্ড থাকতে হবে। এই যে এই জিনিসটা এটা হচ্ছে কমন ফিল্ড, এটা এরা মিল আছে। এই যে এই মানগুলো এখানে প্রথমবার আছে তাই এটা প্রাইমারি কি প্রথমবার, এই সেম মানগুলো আমরা সেকেন্ড আরেকটাতে নিয়েছি তখন এটা হচ্ছে কি ফরেন কি, সেকেন্ডারি কি। এখন দেখো আমরা এখানে কি বলেছি, রিলেশন তৈরি করার জন্য শর্ত, এটা কিন্তু গ নাম্বারে এই কাজগুলো গ নাম্বারে আসতে পারে, 100% ধরে নাও গ নাম্বার আসতে পারে, যে কি কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক আছে বলতে গেলে একটি কমন ফিল্ড, এই যে রুল এখানেও আছে এখানেও আছে, কমন একটা কমন মিল আছে। এরপরে কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, নাম, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। অর্থাৎ রুল এখানে 1 2 3 লিখেছি, এখানে 1 2 3 লিখেছি, হুবহু একই একই থাকতে হবে। যেমন এখানে 0 1 0 2 লিখেছি, এখানে শুধু 1 2 3 এভাবে লেখা যাবে না। ডেটা টাইপ বা এখানে ক ক আকার লিখেছি, এখানে রোমান সংখ্যা লিখেছি, এখানে ইংরেজি লিখেছি, এখানে বাংলা লিখেছি, এরকম হওয়া যাবে না, হুবহু একই হতে হবে। এরপরে এরপর এখানে কি আছে দেখো, প্রাইমারি কি গুলো অবশ্যই ইউনিক হতে হবে। এর অর্থ হচ্ছে কি, এই যে এখানে প্রথমবার যে কি গুলো আছে এগুলো ইউনিক হতে হবে। ইউনিক মানে এখানে কোনো মান নাই বলা যাবে না। যেমন মনে করো এই টুটা দিলাম না, এই টুটা দিলাম না মানে এটা হয় না, এরকম রুল নাই, এরকম হতে পারে না। এই মানগুলো অটোমেটিক্যালি থাকবে 1 2 3 4 এভাবে থাকবে, একটা মান না এরকম হতে পারে না। তাহলে এ হচ্ছে কি ইউনিক। আরেকটা বিষয়, দুইবার থাকবে না, রুল দুইবার থাকবে না। যেমন আমি যদি এখানে এভাবে দিই রুল 2 দিই, এটা হইলো না, 1 2 2 দুইবার এভাবে হবে না। এর অর্থ হচ্ছে ইউনিক। ইউনিক মানে একটা মান দুইবার থাকবে না, একটা মান দুইবার থাকবে না, একটা মান দুইবার থাকবে না। আচ্ছা, আরেকটা কথা দেখতে পাচ্ছি, কমন ফিল্ডকে অবশ্যই প্রাইমারি কি ও ফরেন কি হতে হবে। কথা খেয়াল করি, অবশ্যই প্রাইমারি কি এবং ফরেন কি হতে হবে। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে কি, এই যে প্রথমবার আছে এগুলো প্রাইমারি কি, ঠিক সেম মানগুলো আরেকটাতে দেওয়া হলো, এগুলো হচ্ছে কি ফরেন কি। তাহলে এই কমন ফিল্ড যেটা মিল আছে এটার পরিচয় দুইটা, প্রথমবারে প্রাইমারি কি আর সেকেন্ড বারে ফরেন কি, এভাবে প্রকাশ করতে হবে। এরপরে টেবিল গুলো একই সময়ে খোলা থাকবে। একই সময়ে খোলা থাকবে বলতে, আমি যদি রুল 4 এর তথ্য এখানে দিই, রুল 4 এর যদি তথ্য এখানে দিই, নিশ্চয় রুল 4 এর জিপিও এখানে দিতে হবে। এই জন্য একই সাথে খোলা থাকতে হবে, এখানে পুরো তথ্য দিলে যাতে সাথে সাথে এখানেও চলে আসে, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা রিলেশন তৈরি করার জন্য এই শর্তগুলো
উল্লেখ করতে হবে। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে গ নাম্বারে উভয় টেবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা ব্যাখ্যা করো। আমরা কি করব, এই শর্তগুলো মিলে গেলে বলবো যে কি রিলেশন আছে, তখন এভাবে আমরা ছকটা করে নিব। এখন রিলেশনের প্রকারভেদ পড়বো আমরা। ডেটা টেবিলের মধ্যে নিম্নলিখিত রিলেশন হতে পারে: ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। এ কি, যদি একটা রেকর্ডের সাথে একজনের তথ্যের সাথে আরেকটা টেবিলে একজনের তথ্য মিল পাওয়া যায়, মানে একজন মিল পাওয়া যায়, তখন সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। আর যদি একজনের তথ্যের সাথে ওদিকে একাধিক রেকর্ড মিলে যায়, একজনের সাথে একটা নয় কয়েকটা মিলে গেছে, তখন সেটা হচ্ছে কি ওয়ান টু মেনি। আর যদি কয়েকটার সাথে শুধু একটার মিল আছে, কয়েকটার সাথে শুধু একটার মিল আছে, তখন সেটা হচ্ছে কি মেনি টু মেনি। আর অনেকগুলোর সাথে অনেকগুলো মানে একাধিকের সাথে একাধিক মিল আছে, সেটা হচ্ছে কি মেনি টু মেনি। আমরা প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা বুঝবো। এই যে আমরা একটা টেবল নিয়েছি ওয়ান টু ওয়ান রিলেশন বোঝানোর জন্য, খুব স্মার্ট করে। এই যে ভালো করে খেয়াল করো, 1001 আইডির কথা এখানে বলেছি, এখানেও বলেছি, একবার করে বলেছি। এখানে কি 1001 দুইবার আছে? যার আইডি 1001 তার তথ্য এখানেও আছে, সেকেন্ড টেবিল এটাতেও আছে। তাহলে আবার 1002 এর তথ্য এখানেও একবার আছে, এখানেও একবার আছে। 1003 এর তথ্য এখানে একবার আছে, এখানে একবার আছে। অর্থাৎ উভয় টেবিলের মধ্যে যখন একবার করে তথ্য মিল পাবো, সেটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান রিলেশন। এই হচ্ছে কথা। এখন আমরা দেখবো যে কি ওয়ান টু মেনি রিলেশন, একজনের সাথে একাধিক তথ্য। যেমন দুইটা টেবল দেওয়া আছে, দুইটা টেবলের মধ্যে এই যে রুল 1, যার নাম রাইসা, জিপিএ 5 পেয়েছিল, তার সম্পর্কে এখানে 3টি তথ্য দেওয়া আছে, 1 2 3 বার তথ্য দেওয়া আছে। অর্থাৎ সে বাংলা জিপিএ 5 পেয়েছে, ইংলিশেও জিপিএ 5 পেয়েছে, আইসিটিতেও জিপিএ 5 পেয়েছে। দুইটা টেবলের মধ্যে ওদিকের একজনের সাথে এদিকের একাধিক যে মিল আছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি ওয়ান টু মেনি। সেটা 3 বার থাকতে পারে, 4 বার থাকতে পারে, 2 বার থাকতে পারে, মোট কথা একাধিকবার থাকলে সেটা ওয়ান টু মেনি। এরপর আসো আবার মেনি টু ওয়ান। এই যে মেনি টু ওয়ান, অনেকগুলোর সাথে একটা। যেমন এখানে দুইটা তথ্যের সাথে এদিকে একজনের মিল আছে, এখানে 3টা তথ্যের সাথে এদিকে একজনের মিল আছে, এদিকে দুইটা তথ্যের সাথে এদিকে একজনের মিল আছে। এদিকের একাধিক মানের সাথে এদিক থেকে একজন করে নেওয়া হচ্ছে। দুইটা টেবল কথা খেয়াল করি, এখানে প্রথম টেবল, দ্বিতীয় টেবল। প্রথম টেবলের একাধিক মান, এই যে দুইটা মানের সাথে একজন, এই 3টা মানের সাথেও একজন, এই দুইটা মানের সাথে একজন, ওদিকের একাধিক আর এটা একটা। তাহলে এদিকের একাধিক মানে এটা মেনি, এদিকের একটা করে মিলে যাচ্ছে মানে এটা হচ্ছে কি ওয়ান। তার মানে এই রিলেশনটার নাম হচ্ছে কি মেনি টু ওয়ান রিলেশন। এখন আসো মানে এই রিলেশনের মধ্যে একটু ভালো করে খেয়াল করতে হবে এই জিনিসটা হচ্ছে কি, এই যে দুইটা টেবলের একাধিক কলাম নিয়ে আমরা তৃতীয় আরেকটি টেবল বানাবো, তখন সেটাকে বলা হচ্ছে কি মেনি টু মেনি। এই দুইটা টেবলের মাধ্যমে রিলেশন আছে কিনা যাচাই করতে গেলে আমরা শুধু এই যে রুল, এখানে রুল আছে, এখানে কি রুল আছে? রুল নাই। তাহলে এখানে অন্য আরেকটা বেছে নিতে হবে, যেমন সাবজেক্ট কোড। এই যে এই দুইটা টেবল থেকে যে আমি তৃতীয় নম্বর আরেকটা টেবল বানাবো, তখন সেটা হচ্ছে কি মেনি টু মেনি রিলেশন। কিভাবে? আমরা একটা স্টুডেন্ট টেবল দেখতে পাচ্ছি, স্টুডেন্টের নাম জিপিএ দেওয়া আছে, আর একটা সাবজেক্ট টেবল দেখতে পাচ্ছি, সাবজেক্ট কোড এবং সাবজেক্টের নাম দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে কি এখান থেকে রিলেশন করো। রিলেশন তৈরি করতে গেলে শুধু যে কোনো একটা নিয়ে আমি রিলেশন তৈরি করতে পারবো না, কারণ এখানে রুল আছে, এখানে রুল নেই। এই জন্য আমরা শুধু একটা নিয়ে রিলেশন তৈরি করতে পারবো না, যে কোনো 2টা বা 3টা লাগবে। আমি 2টা নিচ্ছি, এখান থেকে রুল নিচ্ছি, এখান থেকে সাবজেক্ট কোড নিচ্ছি। একদিকে রুল নিলাম, আর দিকের কি নিলাম? সাবজেক্ট কোড নিলাম। সাবজেক্ট কোড নেওয়ার পরে তারপর আমরা মানগুলো বসালাম। যেমন রুল 1 101-এ কত পেয়েছে? 101 বলতে বাংলা, 101-এর জিপিএ 5 পেয়েছে। রুল 1 আবার 107 বলতে কি? ইংলিশে কত পেয়েছে? জিপিএ 5 পেয়েছে। এই মানগুলো আমরা কাল্পনিকভাবে বসালাম। 107 বলতে ইংলিশে সে কত পেয়েছে? জিপিএ 5 পেয়েছে। এরপরে যে এই রুল 2 101-এ 4.75 পেয়েছে। এর অর্থ কি? দেখো, এই যে 101 এখানেও আছে, এখানেও আছে। এখানে 101 বলতে সাবজেক্টের কোড। 101 কাকে বোঝাচ্ছে? বাংলাকে বোঝাচ্ছে। অর্থাৎ রুল 1 থেকে 101 থাকতে পারে, রুল 2 থেকে 101 আছে। অর্থাৎ রুল 1-এরও বাংলা সাবজেক্ট আছে, রুল 2-এরও বাংলা সাবজেক্ট আছে। 101 বলতে বাংলা, 101 বলতে বাংলা, 107 বলতে ইংলিশ। অর্থাৎ আবারও সংক্ষেপে বলছি, এখান থেকে একটি কলাম নিলাম ফিল্ড, এখান থেকে একটি ফিল্ড বা কলাম নিলাম। এই দুইটা নেওয়ার পর যদি সম্পর্ক তৈরি করি, তখন সেটা হচ্ছে কি মেনি টু মেনি রিলেশন। এই যে প্রথম দুইটা টেবলের উপর ভিত্তি করে তৃতীয় নম্বর আর একটা টেবল বানালাম, সেটাকে বলা হয় জাংশন টেবল। এরপর আসো কোয়েরি ভাষা। এখন আমরা পড়বো কোয়েরি ভাষা। কোয়েরি ভাষা মানে কি? কোয়েরি হচ্ছে কোনো কিছু যাচাই করা। কোয়েরি ভাষার অর্থ কি? মানে বিশাল তথ্য ভান্ডার থেকে তথ্যগুলো খুঁজে নেওয়ার অবশ্যই একটা নিয়ম থাকবে, উপায় থাকবে। এই নিয়ম বা উপায়কে বলা হচ্ছে কি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কথা খেয়াল করিও,
আমরা যেমন মনের ভাষা প্রকাশ করার জন্য বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা ব্যবহার করি, তেমনি বিশাল তথ্য ভান্ডার থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে নেওয়ার জন্য কতগুলো উপায়, রুলস, নিয়ম আছে। এই নিয়ম, উপায়, রুলস কে বলা হচ্ছে কি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার কি কি আছে দেখো, কোয়েরি ল্যাঙ্গুয়েজ একটা আছে, আর কোয়েরি বাই এক্সাম্পল একটা আছে, কোয়েরি স্ট্রাকচার, কোয়েরি ল্যাঙ্গুয়েজ একটা আছে। তার মধ্যে আমরা এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এটা পরীক্ষায় এসে থাকে। এখন আমরা মূলত এখান থেকে বিশেষ করে পড়বো এসকিউএল। এসকিউএল জিনিসটা কি, এসকিউএল এর মধ্যে কি কি কাজ করা যায় আমরা দেখবো। এসকিউএল এর মধ্যে ডিডিএল আছে, এগুলো তোমরা পড়ে নিও, ডিএমএল আছে, ডিসিএল আছে, ডিটিসিএল আছে। এগুলোর অর্থ কি আমরা একটু পরে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। এই যে যেমন ডিডিএল এর কাজ কি, ডিডিএল এর কাজ কি, এসকিউএল এর মধ্যে ডিডিএল এর কাজ কি, যে ক্রিয়েট একটা টেবল কিভাবে ক্রিয়েট হবে। এই যে অল্টার, অল্টার মানে এই টেবলের স্ট্রাকচার পরিবর্তন করা। এ হচ্ছে বিষয় ড্রপ, ড্রপ মানে টেবলটা মুছে ফেলা, মুছে ফেলা, রিনেম, টেবল নতুন করে নাম দেওয়া। এ হচ্ছে বিষয় এসকিউএল এর, ডিডিএল এর যে কাজগুলো করব। আর একটা আছে ডিএমএল। এই ডিএমএল এর কাজ কি, সিলেক্ট করা, বিশাল তথ্য ভান্ডার থেকে জিপিএ 5 কে কে পেয়েছে তাকে সিলেক্ট করতে চাইলে, বা সায়েন্সের কারা আছে তাদেরকে সিলেক্ট করতে চাইলে, এই কাজগুলো আমরা ডিএমএল এর মাধ্যমে করব সিলেক্ট স্টেটমেন্টে। আরটা আছে ইনসার্ট স্টেটমেন্ট, আরটা আছে আপডেট স্টেটমেন্ট। ইনসার্ট মানে হচ্ছে কি কোনো মান প্রবেশ করানো, আপডেট মানে হচ্ছে কি কোনো মান নবায়ন করা, যেমন 5000 কে 500 করতে চাই। মোট কথা বিশাল তথ্য ভান্ডারের মধ্যে তথ্য খুঁজে নেওয়া, তথ্য আপডেট করা, নতুন করে তথ্য প্রবেশ করানো, এই কাজগুলো করার জন্য আমার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দরকার হয়। তার মধ্যে এসকিউএল এর কাজ করতেছি, এসকিউএল এর মধ্যে একটা ডিডিএল অংশ আছে আর একটা ডিএমএল অংশ আছে। এখন আমরা এই যে এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকসে চলে আসলাম। এখন এতক্ষণ তো আমরা বর্ণনামূলক পড়া পড়েছি, এখন পড়বো কিছু স্ট্রাকচার গঠনমূলক পড়া। এই যে এসকিউএল ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট স্টেটমেন্টের কাজ কি, ক্রিয়েট স্টেটমেন্টের কাজ কি একটা টেবল কিভাবে বানাবে। ক্রিয়েট শব্দের অর্থ কিন্তু সৃষ্টি, কি সৃষ্টি করব আমরা, টেবল সৃষ্টি করব। টেবল সৃষ্টি করব কিভাবে দেখো, এই টোটাল এটা হচ্ছে কি টেবল সৃষ্টি করার টোটাল একটা গঠন। গঠন প্রথমে আমরা ক্রিয়েট টেবল এই ওয়ার্ডটা ইউজ করব। এই যে টেবল নেম, আমি যে টেবলে যে নাম দিব, এখানে ছোট হাতের বর্ণ দিয়ে আমি সেটা দেখিয়েছি। ক্রিয়েট টেবল বড় হাতের বর্ণটাই পাবো, হুবহু লিখবো। আমি টেবল যেটা বানাচ্ছি সেটার নাম দেবো। এখানে একটা টেবলে 3টা 4টা 5টা অনেকগুলো কলাম হতে পারে, যতটা কলাম হয় আমরা কলাম 1, কলাম 2, কলাম 3 দেব। এগুলো একটু পরে প্র্যাকটিক্যালি গেলে ভালো করে বুঝবে। তাহলে দেওয়ার পরে এখানে এই কি দিছি, ডেটা টাইপ, তারপরে একটা দিছি সাইজ। ডেটা টাইপ মানে আমি যে কলামে মান দিচ্ছি সে মানগুলো কি টেক্সট, ওই যে আজকে শুরুতে ডেটা টাইপ পড়ে আসছি, সেগুলো কি টেক্সট নাকি নাম্বার নাকি অটো নাম্বার, কি দিচ্ছি সেটা পাশে বলে দিতে পারে সাইজ। সাইজ মানে কত বর্ণের হবে, যেমন কি 5 বর্ণের, 10 বর্ণের। যেমন মনে করি রুল, রুল কি 50 বর্ণের, 100 বর্ণের হতে হবে, হবে না। রুল 3 বর্ণের বা 4 বর্ণের হলে হয়ে যায় রুল বা আইডি। তাহলে আমরা এখানে কোন প্রকার ডাটা ইউজ করতেছি, সাইজ করতে কত বর্ণের দিচ্ছি এটা বলে দিতে পারি চাইলে। ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট শেষ করব, এখানে সেমিকোলন দেব। এই হচ্ছে কথা। আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে একটা টেবল বানিয়ে দেখাচ্ছি। যেমন মনে করো আমি একটা লিখেছি উদাহরণ, ক্রিয়েট টেবল এমপ্লয়ি। এর অর্থ হচ্ছে কি এমপ্লয়ি নামে আমি একটা টেবল বানাবো, এমপ্লয়ি নামে একটা টেবল বানাবো। সেখানে কি কি আছে, নেম আছে, নেম আছে, জয়নিং ডেট আছে, ডিজিগনেশন আছে, এজ আছে, অ্যাড্রেস আছে। অর্থাৎ আমি একটা টেবল বানাতে চাচ্ছি যেখানে 5টা কলাম আছে। এই যে এইভাবে হয়ে যাবে, আমি একটা টেবল বানাতে চাচ্ছি যেখানে 5টি কলাম আছে, 1 2 3 4 5, এখানে 5টি কলাম আছে। এই টোটাল টেবলের নাম কি হবে, এমপ্লয়ি। আমি এখানে লিখে দিতে পারি এমপ্লয়ি, এমপ্লয়ি, এমপ্লয়ি লিখে দিলাম। কলামের নামগুলো কি, নেম, জয়নিং, ডিজিগনেশন, এজ। এই যে নেম, জয়নিং, তারপরে ডিজিগনেশন, এরপর আসে এজ, এরপর আসে অ্যাড্রেস, অ্যাড্রেস। এই যে এই কাজগুলো করে যদি আমি ইনপুট দিই, এই কাজটা করে যদি আমি ইনপুট দিই, এই রেজাল্টটা আসবে। এখন এখানে পাশে কি দিয়েছি, যেমন নেম জিনিসটা কি, নেম জিনিসটা কি সংখ্যা নয়, বর্ণ বা শব্দ। তখন এটার জন্য আমরা কি লিখেছি, টেক্সট লিখেছি। এরপরে নেমটা সাধারণত আমরা 20 বর্ণের ভিতরে লিখতে চাচ্ছি, এটা না লিখলেও চলে। এরপরে মনে করো জয়নিং, জয়নিং এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় দেখাইতে হচ্ছে, বা ডেট। এই যে আমি এক্সট্রা করে এখানে মেইন ফোকাস হচ্ছে এই জায়গায়, খেয়াল করি শিক্ষার্থীরা, ক্রিয়েট টেবলের মধ্যে মেইন ফোকাস হচ্ছে আমি যতটা কলাম করতেছি এখানে ততটা কলামের নাম বলে দেওয়া, এটাই মেইন ফোকাস। বাদ বাকি যেগুলো আমার এখানে আসলো, বাদ বাকি যে মানগুলো আসলো, এই যে বাদ বাকি যে মানগুলো আসলো, টেক্সট 20 বা ইন্টিজার ডেট, টেক্সট 20, ইন্টিজার 3, টেক্সট 20, এগুলো না দিলেও চলবে। এগুলোর অর্থ হচ্ছে কি নেম দিয়েছে এটা কোন ধরনের, এটা টেক্সট ডেটা, এটা কত বর্ণের লিখবো, 20 বর্ণের। জয়নিং ডেট আছে, এটা কি জিনিস, এটা
এটা তোমার ইন্টিজার পূর্ণ সংখ্যায় দেখাবো, এটা ডেট এন্ড টাইমে পড়লো। এরপর ডিজিগনেশন দিয়েছি, ডিজিগনেশন জিনিসটা কি, পদবি বোঝাচ্ছি, এটাও টেক্সট বোঝাবে, 20 বর্ণের লিখবো। এরপর এজ, এজ এটা কি জিনিস, এটা আমি মনে করো পূর্ণ সংখ্যা দিয়েছি, এটা 3 বর্ণে থাকবে, এজ তো আর 4 বর্ণের হতে পারে না, মানে 1000 হবে নাকি এজ 3 বর্ণের ভিতরে, হাইয়েস্ট 100 বছরে তো সহজে পাওয়া যায় না। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসও আমরা টেক্সট লিখবো। এ হচ্ছে বিষয়, এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে, তোমরা স্লাইড গুলো সংগ্রহ করে নিবে। এখন আসো এই যে একটু আগে যে জিনিসটা আমি একে দেখিয়েছি, নেম, জয়নিং ডেট, ডিজিগনেশন, এজ, অ্যাড্রেস, এগুলোর মাধ্যমে একটা ক্রিয়েট টেবল সৃষ্টি হোক যার নাম হচ্ছে কি এমপ্লয়ি। এইভাবে ইনপুট দিলে আমরা এই আউটপুটটা পেলাম। এই যে আউটপুট, এমপ্লয়ি নামে একটা টেবল চলে আসলো, নেম, জয়নিং ডেট, ডিজিগনেশন, এজ, অ্যাড্রেস। এখন ভিতরে খালি ঘরগুলোতে কি মান আসবে এটার জন্য অন্য বিষয়, সেটা হচ্ছে কি আরেকটা স্ট্রাকচার, ইনসার্ট। এবার আসো এবার আমরা দেখব এই যে ড্রপ স্টেটমেন্ট। ড্রপ স্টেটমেন্টের কাজ কি, ড্রপ স্টেটমেন্ট হচ্ছে কি টোটাল একটা টেবল মুছে ফেলে দেওয়া, মানে কাট করা, এটা আর থাকবে না। আর একটা হচ্ছে ইনসার্ট স্টেটমেন্ট। ইনসার্ট স্টেটমেন্টের কাজ কি, একটা বর্তমান টেবলের মধ্যে নতুন করে কোনো মান দিলে সেটা হচ্ছে কি ইনসার্ট স্টেটমেন্ট। যেমন মনে কর 1 থেকে 5 জনের একটা তত্ত্ব ছিল, ষষ্ঠ জন আমি আরেকজনের তত্ত্ব দিতে চাচ্ছি, যে স্ট্রাকচার গঠনের মাধ্যমে আমি তত্ত্ব দেবো সেটা হচ্ছে কি ইনসার্ট স্টেটমেন্ট। এই যে ইনসার্ট স্টেটমেন্টের গঠনটা দেখো, ইনসার্ট স্টেটমেন্টের গঠনটা ঠিক আগের মতো করে আমরা ইনসার্ট ইনটু এই অংশটুকু লিখবো, লিখে আমরা টেবলের নামটা দিব, টেবলের নাম দিয়ে এখানে কি আছে, কলাম 1, কলাম 2, কলাম 3 ডট ডট, অর্থাৎ একটা টেবলে মান দিতে চাচ্ছি, যেমন এটা একটা টেবল 1 1 2 3 4 5 জনের আছে, আমি ষষ্ঠ জন আরেকজনের মান এখানে দিতে চাচ্ছি, তখন আরেকজনের মান দিলে এখানে একজন ব্যক্তির কয় ধরনের মান ছিল, নাম ছিল, জয়েন ডেট ছিল, ডিজিগনেশন ছিল, এজ ছিল, অ্যাড্রেস ছিল, 5 ধরনের তথ্য আছে। ঠিক তদ্রুপ আমি নতুন করে যার তথ্য দিব না কেন 5 ধরনের তথ্য দিতে হবে, তার মানে 1 2 3 4 5 5টা কলামের কাজ করতে হবে। তাহলে এই যে আমরা এখানে লিখছি কাল্পনিকভাবে কলাম 1, কলাম 2, কলাম 3, যতটা কলামের মান আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের লিখতে হবে। এরপরে ভ্যালু, ভ্যালু জিনিসটাকে ভেতরে যে মানগুলো থাকবে, এই যে ভেতরে যে মানগুলো দিব ঘরের ভিতরে, সেগুলো হচ্ছে কি ভ্যালু। যেমন একটা প্র্যাকটিক্যালি করে দেখাই, ধরে নাও এই টেবলে 5 জন আছে, আমি নতুন করে একজনের তথ্য দিতে চাচ্ছি, যার তথ্য দিই না কেন তার জন্য এই যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো ইউজ করতে হবে, নেম, জয়নিং ডেট, ডিজিগনেশন, এজ, অ্যাড্রেস। তাহলে আমরা এই গঠন অনুসারে প্রথমে কি আছে, ইনসার্ট ইনটু লিখলাম, এরপরে কি টেবলের নাম, এই যে এই টেবলের নামটা দিব, মনে করো এটা একটা কর্মচারীদের টেবল, তাহলে আমরা কি করলাম এখানে এমপ্লয়ি টেবলের নামটা লিখলাম। এরপর এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4 5, 5টা কলাম, 1 2 3 4 5টা দিলাম। এই 5টার মধ্যে আমি ভ্যালু গুলো দেবো, ভ্যালু মানে তার মান কি, যেমন মনে করো নেম, কাল্পনিকভাবে নেম ধরলাম জব্বার আলী। এরপরে মনে করো আর কি আছে, নেমের পর জয়নিং ডেট, কাল্পনিকভাবে একটা জয়নিং ডেট ধরলাম। এরপর আসে কি ডিজিগনেশন, তার পদবি, ধরে নাও সে ড্রাইভার। এরপরে এজ, ধরে নাও সে 43 বছর। অ্যাড্রেস, তার নাম ঠিকানা হচ্ছে কি বরিশাল। আমরা যদি এইভাবে ইনপুট দিই নতুন করে এই ছকের মধ্যে মানে নতুন আরেকজনের তথ্য চলে আসবে। এই তথ্যগুলো হচ্ছে কি, মনে করো এখানে লিখতে হবে কি জব্বর আলী, তারপরে তার জয়েনিং ডেট কত ছিল 2 5, এভাবে থাকবে। তার পদবি কি ছিল ড্রাইভার, এখানে ড্রাইভার চলে আসবে। এরপর তার বয়স কত ছিল 43, এখানে 43 চলে আসবে। তারপর তার ঠিকানা কি ছিল বরিশাল, এখানে বরিশাল চলে আসবে। এ হচ্ছে বিষয়। অর্থাৎ ইনসার্টের কাজ হচ্ছে কি বর্তমান টেবলের মধ্যে নতুন কোনো মান প্রবেশ করা, রেকর্ড পুরো একটা লাইন প্রবেশ হবে। এই হচ্ছে আমাদের ইনসার্ট স্ট্রাকচার। এখন আসো আপডেটের কাজ কি, আপডেট স্টেটমেন্টের কাজ হচ্ছে কি কোনো বর্তমান তথ্যকে নবায়ন করা, আপডেট করা। যেমন কারো বেতন ছিল 5000 হয়ে গেল 7000, সব ঠিক থাকবে, 5000কে 7000 করব। বা কারো ঠিকানা ছিল ঢাকা, এখন হয়ে যাবে বরিশাল, সব ঠিক থাকবে, শুধু ঢাকার স্থলে বরিশাল লিখবো। এই হচ্ছে কি আপডেট। যেমন আমরা একটা কাল্পনিক ভাবে নিয়েছি, ওই যে একটু আগে যে উদ্দীপক দেখিয়েছি, এখানে এই যেখানে ঢাকা, যার ঠিকানা ঢাকা, সেই ঢাকার স্থলে যদি আমি বরিশাল লিখতে চাই আমাকে এভাবে লিখতে হবে, আপডেট এমপ্লয়ি। এর অর্থ হচ্ছে কি আপডেটটা লিখে মানে টেবলের নামটা লিখবে, এটা টেবলের নাম। অ্যাড্রেস ইকুয়াল বরিশাল, মানে বর্তমান অ্যাড্রেস হবে বরিশাল।
কিসের স্থলে? হোয়ার নেম ইকুয়াল জাভেদ আহমেদ, অর্থাৎ জাভেদ আহমেদের অ্যাড্রেস হবে কি? বরিশাল। তখন অটোমেটিক্যালি আমার কম্পিউটার সিস্টেম কি করবে? আমার কম্পিউটার সিস্টেম এই যে ঢাকা ওয়ার্ডটা তুলে ফেলে এখানে বরিশাল দিয়ে দেবে। এ হচ্ছে কি বিষয়। তাহলে আমরা আপডেট জানলাম। এখন আসো সিলেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষা আসতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্টের কাজ কি? বিশাল তথ্য ভান্ডার থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে নেওয়া। বিশাল তথ্য ভান্ডার থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে নেওয়া মানে কি? মনে করো সায়েন্স, আর্টস, কমার্স সবাই মিলে একটা রেজাল্টের মার্কশিট আছে, আমি চাচ্ছি সায়েন্সের জিপিএ কয়জনে পেয়েছি তাদের তথ্যগুলো খুঁজে দাও। কম্পিউটারকে যদি এই নির্দেশনা দিই, এই স্ট্রাকচার নির্দিষ্ট গঠন মেনে তাকে বলতে হবে যে কি দেখো সিলেক্ট স্টেটমেন্টের কাজ কি? প্রথমে আমাকে সব সময় সিলেক্ট, এই বড় হাতের অক্ষর লিখেছি মানে শব্দ লিখেছি মানে এটা লিখতে হবে সিলেক্ট। এরপরে কয়টা কলামের তথ্য জানতে চাচ্ছি, কলামগুলো লিখবো। কলাম 1 আমি কলাম 1 দিয়েছি, কলাম 2 দিয়েছি, বা কলাম 3, কলাম 4। একটা টেবল থেকে যতটা কলামের তথ্য আমি জানতে চাই, যেমন দেখো এই যে বিশাল একটা টেবল, এখান থেকে আমি 1 2 3 4 5 কয় কলামের তথ্য জানতে চাই সেগুলো এখানে বলতে হবে। কলাম 1, কলাম 2, কলাম 3 কত ধরনের তথ্য আমি জানতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, তাকে কম্পিউটারকে নির্দেশনা দিতে হবে। সিলেক্ট বলে কলাম, যতটা কলাম চাচ্ছি কলামগুলো লিখবো। এরপর ফ্রম বলে টেবলের নামটা লিখবো। কথা খেয়াল করিও, মানে এটা প্র্যাকটিক্যালি গেলে ভালো বুঝবে। সিলেক্ট কলাম 1, কলাম 2 মানে কলাম 1 এ যা আছে, কলাম 2 তে যা আছে এগুলো সিলেক্ট করো ফ্রম টেবল, অমুক টেবল থেকে, অর্থাৎ টেবলের নাম যেটা থাকবে এটা দেবো। এরপরে কিসের উপর ভিত্তি করে তুমি মান খুঁজবে, কি মানে একটা অবশ্যই শর্ত লাগবে। তাহলে মনে করো সায়েন্সের রেজাল্ট দেখাও, বা কমার্সের রেজাল্ট দেখাও, কিংবা আর্টসে যারা পড়ে তাদের রেজাল্ট দেখাও, তাহলে এটাকে বলা হয় কন্ডিশন, যার উপর ভিত্তি করে মানটা সিলেক্ট করবো। তাহলে আমরা লিখবো হোয়ার সার্চ, হোয়ার সার্চ কন্ডিশন, মানে কন্ডিশন মানে যেটার উপর ভিত্তি করে। এটা আমরা প্র্যাকটিক্যালি গেলে ভালো বুঝবে যে কি, এই যে যেমন দেখো আমি একটু সুন্দর করে লিখলাম সিলেক্ট রুল, মানে রুল নম্বর সিলেক্ট করতে হবে, রুল নম্বর সিলেক্ট করবে, এবং নেম এবং ডিপার্টমেন্ট, তিনটা জিনিস সিলেক্ট করবে। মানে সিলেক্ট হবে যাচাই করতে চাচ্ছি আমি তথ্য খুঁজতেছি কি কি, রুল, নেম, ডিপার্টমেন্ট। কোথা থেকে এগুলো খুঁজতেছি? ফ্রম স্টুডেন্ট টেবল। এই যে টেবলের নামটা লিখে দেবো, টেবলের নামটা লিখে দেবো। কিসের উপর ভিত্তি করে যাচ্ছি? হোয়ার নেম ইকুয়াল সাকিব, মানে সাকিবের তথ্য। এই যেমন আমাদের এখানে, আমার এখানে একটা তথ্য, আমার এখানে অনেকগুলো তথ্য আছে, একটা টেবল অনেকগুলো তথ্য আছে, টেবলের নাম স্টুডেন্ট। তাহলে আমরা লিখলাম টেবলের নাম স্টুডেন্ট, এখানে সাকিব আছে কিনা, সাকিব, এই যে সাকিব আছে, সাকিব আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে সাকিবের রুল আছে, সাকিবের নামও আছে, সাকিবের ডিপার্টমেন্ট আছে, সাকিবের জিপি আছে। এই প্রশ্ন থেকে আমি কি জানতে চাচ্ছি, কি জানতে চাচ্ছি? মনে করো এটা উদ্দীপক তোমাকে জিজ্ঞেস করবে যে কি প্রশ্নের মধ্যে, এই যে উদ্দীপক অনুসারে তোমাকে জিজ্ঞেস করবে যে কি সাকিবের রুল, ডিপার্টমেন্ট এবং নাম দেখার জন্য এসকিউএল লেখো, এরকম বলবে, এসকিউএল কমান্ড লিখো, এগুলো সব এসকিউএল কমান্ড। তাহলে আমরা সিলেক্ট বলে জানতে চাচ্ছি রোল, নেম, ডিপার্টমেন্ট, এখানে 3টা দিয়েছি, তুমি 2টা দিতে পারো, 4টা দিতে পারো, একটা দিতে পারো, অর্থাৎ প্রশ্নের মধ্যে যতটা চাই, যতটা মান খুঁজে নিতে বলা হয় ততটা আমরা লিখব। ফ্রম বলে সবসময় টেবলের নামটা, টেবলের নাম কি আছে? স্টুডেন্ট, স্টুডেন্ট লিখে দেবো। হোয়ার নেম ইকুয়াল সাকিব, শর্তটা লিখে দেবো। সাকিবের তত্ত্বগুলো জানতে চাচ্ছি, প্রশ্ন বলে দেবে, সাকিবের রুল, নাম, ডিপার্টমেন্ট গুলো খুঁজে দাও, এরকম বলে দেবে। তাহলে আমরা এই প্রক্রিয়া লিখলে অটোমেটিক্যালি সাকিবের তত্ত্বগুলো আসবে। যেমন দেখো আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, স্টুডেন্ট টেবল থেকে শুধুমাত্র শুধুমাত্র সায়েন্স, এটা শর্ত, এটা হচ্ছে কি শর্ত, শুধুমাত্র সায়েন্স শিক্ষার্থীদের কি কি জানতে চাচ্ছি, নেম এবং রুল নম্বর। কথা খেয়াল করিও, এটা বুঝলে একেবারে ফিনিশ, ক্লাস শেষ, আজকের ক্লাস। স্টুডেন্ট টেবল থেকে শুধুমাত্র সায়েন্সদের, এটা শর্ত, ওই সায়েন্সের যারা আছে তাদের সকলের নেম ও রুল প্রদর্শন করতে হবে। তাহলে আমরা এই প্রক্রিয়া লিখবো। সিলেক্ট কি কি জানতে চেয়েছে প্রশ্নে, নেম এবং রুল, তাহলে সিলেক্ট রুল এবং নেম। কোথা থেকে? ফ্রম স্টুডেন্ট টেবল, এই যে ফ্রম স্টুডেন্ট টেবল, ফ্রম স্টুডেন্ট লিখছি, ফ্রম স্টুডেন্ট লিখছি, যা যা জানতে চাচ্ছি করে লিখছি। লেখার পরে এরপর আমার 3 নম্বর হচ্ছে কি হোয়ার। হোয়ার বলে কিসের উপর ভিত্তি করে? সায়েন্সের উপর ভিত্তি করে, হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল সায়েন্স। এই প্রক্রিয়ায় আমরা ইনপুট দিলে আমাকে কম্পিউটার আউটপুট দেখাবে এটা, রুল 102, 109, নেম মাহবুব এবং হাসান। কারণ কেন? আমার এখানে সায়েন্সের কয়জন ছিল? সায়েন্সের 2জন ছিল, যাদের রুল 102, 109, মাহবুব এবং হাসান। এই মানগুলো কম্পিউটার বিশাল তথ্য ভান্ডার থেকে, এখানে তো 5-6 জনের তথ্য আছে, বিশাল তথ্য ভান্ডার থেকে এই স্ট্রাকচারের মাধ্যমে লেখার কারণে আমাকে মাত্র কম্পিউটার 2জনের তথ্যই দেখাবে। এই হচ্ছে বিষয় এসকিউএল কমান্ড। এটা একটা বুঝলে তুমি আরো অনেক কিছু বুঝতে পারবে এসকিউএল এর কাজ। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে সিকিউ পড়বো। সিকিউতে এত বেশি সময় নেব না, আমরা যথেষ্ট পড়ে ফেলেছি, এখন খুব অল্পতে শেষ করে দেব। এটা হচ্ছে কি ঢাকা বোর্ড 19-এর
ঢাকা 19-এর প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন। দুইটা টেবল দেওয়া আছে, রুল, রুল নেম, ডেট, ক্লাস, গ্রুপ এভাবে দেওয়া আছে। এই যে রুল 101 থেকে শুরু করে 105 পর্যন্ত, সেই রুলগুলো দিয়ে আবার আরেকটা টেবল বানিয়েছে, রুল 101 থেকে 105 পর্যন্ত। প্রথমে ছিল টেবল 1, সেকেন্ড হয়েছে টেবল 2। অর্থাৎ হয়তো এটা হচ্ছে কি ব্যক্তিগত তথ্য, এটা রেজাল্টের তথ্য, এই যে জিপিএ চলে আসছে রেজাল্টের তথ্য। এই দুইটা টেবল দেওয়া আছে। আমাকে গ নাম্বারে জিজ্ঞেস করা হলো ফিল্ডগুলোর ডাটা টাইপ, ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো, ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। কথা খেয়াল করিও, লেখা বোঝা যাচ্ছে কিনা জানি না। ফিল্ডগুলোর ডাটা টাইপ, কিসের ফিল্ড? টেবল 1 এর, টেবল 1, এই যে সরি, এই যে টেবল 1, টেবল 1 এর মধ্যে টেবল 1 এর ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। টেবল 1 এ কি কি আছে? রুল, নেম, ডেট, ক্লাস, গ্রুপ এগুলো আছে। ডাটা টাইপ তো আমরা আজকে বলেছি, তাহলে এইগুলো বর্ণনা করার জন্য আমরা সংক্ষেপে লিখলাম। ওই যে এখানে যে নামগুলো ছিল, যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম, কোনটার অর্থ কি আমরা বললাম। যেমন রুল জিনিসটা কি? একটা সংখ্যা কিনা? সংখ্যা। রুল কি মানে ভগ্নাংশ, কারো রুল 5.5, 7.5, 2.5 এরকম বলা যাবে না? বলা যাবে না। রুল কখনো অর্ধেক হতে পারে না, রুল হলে পরিপূর্ণ বর্ণে লিখতে হবে। তাই এটা আমরা বলতে পারি ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, এ হচ্ছে বিষয়। কিংবা কে স্পষ্ট না বুঝলে সংখ্যাও বলতে পারি, সরি, আমরা বলতে পারি নাম্বার, বলতে পারি নাম্বার বা ওট নাম্বারও বলতে পারি। এবার আসলে নেম, নেম জিনিসটা কি বর্ণ বা শব্দ দিয়ে লেখে কিনা? তখন সেক্ষেত্রে আমরা বলবো যে কি টেক্সট, টেক্সট। এরপর আসলে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কে আমরা টেক্সটও বলতে পারি, কি বলতে পারি? ডপ, ডেট এন্ড টাইম বলতে পারি। এরপর আসো ক্লাস, ক্লাস কে কোন ক্লাসে পড়ে, এই যে ক্লাস, এগুলো শব্দ দিয়ে লেখা, শব্দ দিয়ে লেখা মানে সেক্ষেত্রে আমরা টেক্সট বলবো। এরপর গ্রুপ, এগুলো শব্দ দিয়ে লেখা, সেক্ষেত্রে আমরা কি বলবো? টেক্সট বলবো। আশা করি বুঝতে পেরেছো যে কি যদি আমাকে ফিল্ডের ডাটা টাইপ বর্ণনা করতে বলে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা যা যা আছে সবগুলো আমি একটা লিস্ট করব সংক্ষেপে, কোনটার পরিচয় কি এটা বলে দেব। বলার পরে এই যে ইন্টিজার পূর্ণ সংখ্যার একটু ব্যাখ্যা দেব, টেক্সট একটু ব্যাখ্যা দেব, এগুলো একটু একটু ব্যাখ্যা দেব, 1 লাইন 2 লাইনের। এগুলো আমরা আজকের ক্লাসে শুরুতে দিয়ে আসছি এবং আমরা কমেন্ট বক্সে স্লাইডে দেব। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপরে আমাকে ঘ নাম্বারে বলা হচ্ছে কি দুটির মধ্যে, মানে টেবল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করো, সম্ভব কিনা। এই দুটো টেবলের কোনো সম্পর্ক আছে কিনা? আমরা বলবো অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্ক আছে মানে আমরা আজকে শুরুতে রিলেশন পড়ে নিয়েছিলাম। রুল 101 এর কথা এখানে বলেছে, সেকেন্ড টাইম এখানেও বলেছে। 102 এর কথা এখানে বলেছে, সেকেন্ড টাইম এখানেও বলেছে। মানে এখানে যাদের কথা বলেছে এখানে হুবহু তাদের কথা বলেছে। অতএব আমরা বলতে পারি টেবল দুটার মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। কোন ধরনের সম্পর্ক? সম্পর্ক তো আমরা অনেক প্রকার শিখেছি। যদি একটার সাথে একটা মিল থাকে এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন, একটার সাথে কয়েকটার মিল থাকলে এটাকে বলা হয় ওয়ান টু মেনি, যদি অনেকগুলোর সাথে অনেকগুলোর মিল থাকে এটাকে বলা হয় মেনি টু মেনি। আমরা দেখি তো এখানে 101 একবার, এখানে 101 একবার, এখানে 102 এর সাথে 102, 103 এর সাথে 103, মানে একবার করে মিল আছে। অতএব আমরা বলতে পারি ওয়ান টু ওয়ান রিলেশন বিদ্যমান। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করে, মানে আমরা ঠিক হুবহু উদ্দীপকের ছক দুটা নিয়ে 101 এর সাথে 101 দাগ টেনে দেবো, 102 এর সাথে 102 টেনে দেবো, 103 এর সাথে 103 টেনে দেবো। বলার পরে এটা তুলে দিলে রিলেশন আছে। এখন রিলেশন আছে কিনা বলার জন্য কতগুলো শর্ত বলতে হয়, এগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। শর্তগুলো হচ্ছে কি, এই যে আমি এখানে সুন্দর করে লিখেছি, এই কথাগুলো হচ্ছে কি এই রুলগুলোর উপর ভিত্তি করে আমরা সম্পর্ক স্থাপন করতেছি। এই রুলগুলো এখানে প্রথমবার ছিল, এগুলো প্রাইমারি কি, সেগুলো আবার এখানে সেকেন্ড টাইম আছে, এগুলো হচ্ছে কি ফরেন কি। এই রুলগুলো কখনো গ্যাপ থাকবে না, খালি থাকবে না। যেমন 102 দুইবার থাকবে না, একটা ক্লাসে কি রুল 102 দুইজন আছে নাই, তাহলে এগুলো সবসময় ইউনিক, অদ্বিতীয় হবে। এবং টেবল দুইটা খোলা থাকলে একই সময় খোলা থাকতে হবে। এর অর্থ যেমন 105 পর্যন্ত তত্ত্ব আছে, যদি আমি 106 এর তত্ত্ব দিতে চাই, শুধু প্রথমটাতে দিব সেকেন্ডটাতে দিব এরকম হবে না, প্রথমটাতে দিলে সেকেন্ডটাতেও যাতে চলে আসে এই ধরনের ব্যাপার ঘটতে হবে। এই জন্য বলা হয় টেবল দুইটা একই সাথে খোলা থাকবে এবং ডেটা সাইজ একই। ডেটা সাইজ একই মানে এখানে 101 বর্ণটা, রুলটা আমরা 3 বর্ণে লিখেছি, এখানে 2 বর্ণে লিখবো বা 4 বর্ণে লিখবো এরকম হবে না, 3 বর্ণে লিখবো, লিখলে ডেটা সাইজ একই হবে। এই যে কথাগুলো যদি আর একটা বিষয়, এখানকার যে প্রাইমারি কি, এটির প্রথমবার আছে প্রাইমারি কি, সেটা এখানে আসলো, এটা হচ্ছে কি ফরেন কি। যে কোনো একটা ফিল্ড মিল থাকতে হবে। আবারও বলছি বন্ধুরা, যদি রিলেশন থাকতে হয় অবশ্যই একটা ফিল্ড, কমন ফিল্ড থাকতে হবে। যেমন কোন একটা মিল থাকতে হবে, কেন অনেক কিছু মিললে কিন্তু রুল এখানেও আছে এখানেও আছে, রুল মিল আছে, রুল মিল আছে মানে এটা কমন ফিল্ড। এই কমন ফিল্ডের উপর ভিত্তি করে সম্পর্ক স্থাপন করা যায়। এই কথাগুলো লিখে আমরা বলবো যে কি সম্পর্ক স্থাপন হয়েছে, এখানে কি সম্পর্ক, ওয়ান টু ওয়ান রিলেশন। কারণ কেন, একজনের সাথে একজনের তত্ত্ব মিল আছে। কথা এগুলো অবশ্যই বলতে হবে, এগুলো আমি ইতিমধ্যে ব্যাখ্যা দিয়ে ফেলেছি।
এরপরে এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আরেকটা প্রশ্নের মধ্যে আমরা বিস্তারিত যাব না, ক্লাস বেশি লং হয়ে গেছে। এখানে বলছে কি টেবল দুটির মধ্যে কোনো রিলেশন আছে কিনা। এই টেবলের সাথে টেবলের কোনো রিলেশন আছে কিনা আমরা দেখি। তো রিলেশন অবশ্যই আছে। রুল 1 এর কথা এখানে বলেছে, রুল 1 দিয়ে এখানে 3বার কথা আসছে, তার মানে ওখানে আছে একবার, এখানে আছে 3বার। এর অর্থ হচ্ছে কি 1 to many রিলেশন আছে। আর সম্পর্ক আছে কিনা যাচাই করতে গেলে তো প্রথমে একটা কথা বলতে হবে, কোনো একটা কিছু মিল থাকতে হবে। যেমন এখানে রুল আছে, এখানে রুল আছে, যদি এখানকার কোনো ফিল্ড হুবহু এখানে না থাকতো তখন আমরা বলতাম যে কি সম্পর্ক নাই। এখন তো কোনো একটা মিল আছে, তার মানে সম্পর্ক আছে। রুল 1 রুলের কথা এখানে বলেছে, এখানেও বলেছে। রুল 1 এর কথা এখানে একবার বলেছে, এখানে 3বার বলেছে। এর অর্থ হচ্ছে কি এখানকার একবারের সাথে এখানে একাধিকবার, একবারের সাথে একাধিকবার থাকলে এটা হচ্ছে কি 1 to many রিলেশন। তারপরে রুল 2 এর কথা এখানে আছে একবার, কিন্তু এখানে আছে 2বার, তাও 1 to many। রুল 3 একবার আছে। রুল 3 যদি একবার একবার, এটাকে প্রায়োরিটি দেব না, যেটা প্রথমে দেখেছি সেটাকে প্রায়োরিটি দেব। আমি যদি শুধু রুল 3 এর কথা বলি, এখানে একবার আছে, এখানে একবার আছে, তখন ব্যাপারটা ঘটে যায় 1 to 1 রিলেশন। না, আমরা এদিকে যাব না, প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা বিবেচনা করব। ওদিকে একজনের সাথে এদিকের একাধিকজন মিলান আছে 1 to many রিলেশন। এই যে রুল 1 এর সাথে আমরা কি দেখাচ্ছি, এই 3টা দেখাচ্ছি। রুল 1 এখানে একবার বলেছে, এখানে একবার বলেছে, এখানে 3বার বলেছে। তারপরে রুল 2 এখানে, এখানে একবার বলেছি, এখানে কয়বার বলেছি, 2বার বলেছি। তার মানে এখানকার একবার সাথে এখানকার একাধিকবার আছে, এটা হচ্ছে 1 to many রিলেশন। আমরা ছকটা নিয়ে এভাবে দাগ টেনে দেব। 1 এর সাথে 3টা গড় দাগ টেনে দেবো, এদিকে 2 এর সাথে 2টা গড় দাগ টেনে দেবো, এদিকে 3 এর সাথে একটা গড় দাগ টেনে দেবো। এই কথাগুলো বলবো। এতক্ষণ যে কথাগুলো বলেছি, সম্পর্ক আছে কিনা, কেন আছে, দুটা টেবিলের মধ্যে এই কথাগুলো আমি মুখে মুখে বলে ফেলেছি। তোমরা এখানে খুব সুন্দর করে নোট করে দেওয়া আছে, বা কমেন্ট বক্সে স্লাইডে থাকবে, এখান থেকে নিয়ে নেবা। এরপরে আরেকটা প্রশ্ন, যশোর বোর্ড 19, সেম প্রশ্ন। এখানে বলা হচ্ছে কি রিলেশন তৈরি সম্ভব কিনা ইয়ার মডেলের মাধ্যমে দেখো। ইয়ার মডেল মধ্যে হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ মডেল। ডেটা টাইপ বর্ণনা করো। ডেটা টাইপ বর্ণনা তো আমরা একটু আগে করেছি। যেমন রুলকে আমরা নাম্বার বলতে পারি, অটো নাম্বার বলতে পারি, এটা গ নাম্বার বলতেছি, গ নাম্বার আনসার। নেম কে টেক্সট বলতে পারি, জিপিএ কে টেক্সট বলতে পারি, রিমার্কস এটা খালি, এটাও রিমার্কস মানে মন্তব্য করা, এটাকেও টেক্সট বলতে পারি। এ হচ্ছে বিষয়। আমাকে ঘ নাম্বার বলছে ইয়ার মডেল। ইয়ার মডেল যদি বলে সবসময় আমরা এই চিত্রটা নিয়ে নেব। ইয়ার মডেল যদি বলে সব সময় এই চিত্রটা নিয়ে দেবো। ইয়ার মডেল বললে এই চিত্রের মধ্যে জাস্ট আমি মানগুলো বসাই দেবো। এখানে বৃত্তাংশ কয়টা করেছি, কয়টা করতে হবে। যেমন দেখো প্রথম টেবিলে 1 2 3 4, 4টা মান আছে, 4টা ফিল্ড আছে, 4টা কলাম আছে, 1 2 3 4। আবার এদিকে আছে 2টা, ওইদিকে 4টা, এদিকে 2টা। তার মানে এই অংশের জন্য 4টা বৃত্তাংশ নেব, ডিম্বক চিহ্ন। এই অংশের জন্য 2টা ডিম্বক চিহ্ন নেব। এই যে রুলের জন্য একটা, অ্যাড্রেসের জন্য একটা। এদিকে রুল, নেম, জিপিএ, রিমার্কস। এদিকে পেয়েছি 4টা, এদিকে পেয়েছি 2টা। তাদের মধ্যে কমন মিল আছে কে, রুল। তাদের মধ্যে কমন মিল আছে কে, রুল। রুল বাদ অন্য কিছু মিল আছে নাই। এই জিনিসটা আমরা এখানে এই চিত্রের মাধ্যমে দেখাবো। এই চিত্রের মাধ্যমে দেখালে তখন এটাকে বলা হয় ইয়ার মডেল, এন্টিটি রিলেশনশিপ ইয়ার মডেল। সেম, এটা একেবারে সিম্পল কাজ। ওখান থেকে কলামের নামগুলো এখানে ডিম্বক আকৃতি করে লেখা। এখানে একটা ছিল যে কি, এখানে একটা এই টেবিলের নাম ছিল যে কি স্টুডেন্টের রেজাল্ট, আর এই টেবিলের নাম ছিল স্টুডেন্টের ইনফরমেশন। তাহলে আমরা দিতে পারি স্টুডেন্টের রেজাল্ট, স্টুডেন্ট ইনফরমেশন, মাঝখানে এই যে গিভ এক্সাম বা রিলেশন ওয়ার্ডটাও লিখে দিলে হবে। এখানে রিলেশন হলো কার মাধ্যমে, হলো রুলের মাধ্যমে। এই যে রুল, এই রুলের মাধ্যমে এখানে সম্পর্কটা ঘটলো। রুল যদি না থাকতো সম্পর্কটা হইতো না। এ হচ্ছে বিষয়। এর ব্যাখ্যা আমরা একটু নিচে দিয়েছি, তোমরা পড়ে নিবা। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, দিনাজপুর বোর্ড 19। দিনাজপুর বোর্ড 19 এর মধ্যে আবার বলছে ডেটা টাইপ বর্ণনা করো। ডেটা টাইপ মানে আইডি। এই যে আইডি, স্যালারি, ডেট, ফটো, এগুলোর কোন প্রকারের ডেটাতে পড়লো সেটা ব্যাখ্যা করো। একটু একটু ব্যাখ্যা দেবো, আমরা তো আজকে ক্লাস শুরুতে বলে নিয়েছি। তাহলে আইডি হচ্ছে কি এক ধরনের নাম্বার বা অটো নাম্বার। স্যালারি জিনিসটা কি, টাকায় প্রকাশ করি, তো এটাকে আমরা কারেন্সি বলতে পারি। কারেন্সি, কারণ টাকা প্রকাশ করাকে কারেন্সি বলে। জয়নিং ডেট, এটাকে ডেট এন্ড টাইম বলতে পারি। ফটো ওয়েলি অবজেক্ট, ওই যে ওয়েলি অবজেক্ট, বিওলি অবজেক্টটা বলছি না, সেটা যদি কোনো ছবি থাকে। এখন আসো, এই যে তিনটাকে সংক্ষেপে দেখিয়েছি। স্যালারিকে ইন্টিজার বলতেছে, আমরা কারেন্সিও বলতে পারি। জয়নিং ডেটকে ট্যাক্স বলতেছে, তারপরে ফটোকে বিওলি অবজেক্ট। এগুলো সম্পর্কে আবার একটু একটু বর্ণনা দিতে হবে। এখানে বর্ণনা আছে, আমরা টেক্সটের স্লাইডে দেবো, বা তোমরা সলিউশন বইতে, টেস্ট পেপারে কিংবা গাইড বইতে পড়লে স্পষ্ট বুঝতে পারবে এগুলোর অর্থ কি। এরপর এখন আমরা এখানে গ নাম্বারে কি দিয়েছে এটা দেখবো। এই যে দেখো ঘ নাম্বারে কি দিয়েছে, এই টোটাল টেবলটা তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লিখো।
মানে কিভাবে লিখলে এই টেবলটা বানানো যাবে। আমরা তো একটা টেবল খাতার মধ্যে স্কেল দিয়ে করে ফেলি, স্কেল দিয়ে করে ফেলি, তাই না? বা কম্পিউটারে কেউ টাইপিং করার সময় সে মাউস ধরে ধরে করে ফেলে না। যখন আমরা ডাটাবেস ম্যানেজমেন্টে কাজ করব তখন ওই টেবলটা করার জন্য নির্দিষ্ট একটা নিয়ম আছে, ওই নিয়ম মেনেই আমাকে কাজ করতে হবে। সেই নিয়মকে বলা হচ্ছে কি এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড টেবল কিভাবে বানায় আজকে আমরা বন্ধুরা শিখে আসছি। যে কি প্রথমে ক্রিয়েট টেবল বলতে হবে সব সময়। ক্রিয়েট টেবল অর্থ হচ্ছে কি একটা টেবল ক্রিয়েট করতেছি, তারপর দেব টেবলের নামটা। আমার টেবলের নাম কি আছে এখানে? টেবলের নাম এখানে উপরে কিছু দেওয়া নাই, তাহলে উপরে কিছু দেওয়া না থাকলে আমরা ইনফরমেশন ধরে নিতে পারি। দেওয়া না থাকলে যে কোনো একটা নাম দিতে পারি বা ইনফরমেশন। তাহলে আমরা টেবলের একটা নাম সেট করলাম কাল্পনিকভাবে ইনফরমেশন। এখানে কয়টা কলাম আছে? 1 2 3 4। এই টেবলের 4টা কলাম আছে কি কি? আইডি, স্যালারি, জয়েনিং ডেট, ফটো। এগুলো আমরা উল্লেখ করে দেবো। আইডি, স্যালারি, জয়েনিং ডেট, ফটো। এতটুকুতে আমার কাজ হয়ে গেছে, এতটুকুতে কাজ হয়ে গেছে, বাস শেষ। এখন এগুলোর এক্সট্রা একটু পরিচয় দিলে বেস্ট হয়। তুমি যদি শুধু এতটুকু লেখো, মানে এই ব্র্যাকেট ক্রিয়েট টেবল বলে টেবলের নামটা উল্লেখ করে এই ব্র্যাকেটের মাধ্যমে যদি তুমি এতটুকু দেখাও, তোমার কাজ হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল। তারপরও এগুলো কোনটা কোন প্রকারভেদে পড়লো একটু ডেটা টাইপ বলে দিতে পারলে আর একটু বেস্ট। যেমন আইডি হচ্ছে কি ইন্টিজার, পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়, আমরা 20 বর্ণে লিখবো, এটা তুমি 10 দাও সমস্যা নেই, 30 দাও সমস্যা নেই। এরপর স্যালারি, স্যালারি জিনিসটা কি? পূর্ণ রিয়েল, এখানে রিয়েল নাম্বার দেখাচ্ছে বা ইন্টিজার বলতে পারি। এরপর জয়েনিং ডেট, টেক্সট, ফটো হচ্ছে কি বিউল অবজেক্ট। এই জিনিসটা মানে এই মানগুলো কলামের এই নামগুলো কোনটা কোন ধরনের বল দিয়েছে না বললে কোনো ভুল নাই, বললে বেস্ট। এরপর আসো লাস্ট প্রশ্ন আমাদের আজকে সিকিউ লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নের মধ্যে বলা হচ্ছে কি এই যে এই টেবলটা বানানোর পদক্ষেপ, টেবলটা তৈরির পদক্ষেপ ব্যাখ্যা করো। টেবলটা তৈরির পদক্ষেপ ব্যাখ্যা করো। এই টেবল একই ক্রিয়েট টেবল বলে লিখবো। এই টেবলে কয়টা মান আছে? 1 2 3 4। তাহলে ক্রিয়েট টেবল বলে এখানে উপর নাম কি ছিল? এখানে এটা হচ্ছে মনে করে স্টুডেন্টের। এই টেবল গুলো স্টুডেন্টকে নিয়ে, এই টেবলের তথ্যগুলো স্টুডেন্টকে নিয়ে। তাহলে আমরা ক্রিয়েট টেবল বলে সবসময় টেবলের নামটা দিয়ে দেবো। ক্রিয়েট টেবল বলে সবসময় টেবলের নামটা দিয়ে দেবো। এখানে কয়টা আছে? 1 2 3 4, 4 ধরনের তথ্য আছে। ওই 4 ধরনের শব্দগুলো আমরা লিখে দেবো। লেখার পর কোনটা কোন ধরনের পাশে একটু বলে দিলে বেস্ট। যেমন রুল, একটু আগে যেটা বলেছি পূর্ণ সংখ্যা ইন্টিজার, আবার এখানে বলছে প্রাইমারি কি, এই কথা না বললেও চলবে, কারণ বলছে এখানে একটা স্পষ্টতা সৌন্দর্য বাড়ালো, বেস্ট করলো আর কি প্রশ্নের উত্তরটাকে। রুল তো প্রাইমারি কি হিসেবে ইউজ হবে বা ফরেন কি হিসেবে ইউজ হবে। রুলগুলো তো মূলত আমরা কি হিসেবে ইউজ করি, কারণ রুলের মাধ্যমে তো আমরা যে কোনো তথ্য যাচাই করতে পারি। নাম দিয়ে বা ক্লাস দিয়ে তুমি তথ্য যাচাই করতে পারবে না, কারণ কেন? একটা নাম এক ক্লাসে কয়েকজন থাকতে পারে, যেমন রাকিব কয়েকজন থাকতে পারে, সানি কয়েকজন থাকতে পারে। তুমি রুল দিয়েই তথ্য যাচাই করতে পারবে। তাহলে রুল হচ্ছে কি একটা কি। আবার আসলে নেম জিনিসটা কি? নেম তো শব্দ দিয়ে বর্ণ দিয়ে লিখতে হয়, তাই এখানে টেক্সট লিখেছে। এরপর ডেট অফ বার্থ, এটা ইন্টিজার, কারণ কারো জন্ম তারিখ তো আর বর্ণনা সংখ্যা হয় না, পূর্ণ সংখ্যা হয়, তাই লিখেছে। রিমার্কস, টেক্সট, মন্তব্য, তো সেটা শব্দ দিয়ে লিখতে হবে। আবারও বলছি, এই যে ক্রিয়েট টেবল বলার পরে মেইন কাজ হচ্ছে কি এই নামগুলো লিখে দেয়া। টেবলের কলামে যা দেখতে পাচ্ছি নামগুলো লিখে দেয়া, এগুলো হচ্ছে অতিরিক্ত কাজ, তবে দেওয়া বেস্ট, ভালো, না দিলে কোনো ভুল হবে না, তোমরা দিবে। এখন আসো, এই টেবল তো হয়ে গেল, এতটুকু মানে টেবল বানানো হয়ে গেল। টেবলের ভিতরে একবার, দুইবার, তিনবার, চারবার, কয়বার মান আছে? 4 ধরনের রেকর্ড আছে। একবার, দুইবার, তিনবার, চারবার। এই রেকর্ডগুলো দেওয়ার জন্য, টেবলের ভিতরে মানগুলো দেওয়ার জন্য তোমাকে লিখতে হবে ইনসার্ট। ইনসার্ট মানে প্রবেশ করা। ওই যে আমাদের মোবাইল ফোন অনেক সময় সিম না থাকলে ইনসার্ট ইউর সিম এরকম বলে না, হ্যাঁ, বা ইনসার্ট ইউর পাসওয়ার্ড এরকম বলে না, ব্যাপারটা এরকম। ইনসার্ট মানে একটা টেবলের ভিতরে মানগুলো প্রবেশ করানো। যেমন প্রথমে ইনসার্ট করতে হবে আমাকে কি কি? 101 রিমা এই জন্ম, এই সালটা। তুমি উপর নিচে কাজ করতে পারবে না, করলে একটা লাইনের পুরো কাজ করে ফেলতে হবে। তাহলে আমরা ইনসার্ট বলে লিখবো যে কি, দেখো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, মানে টেবলের নামটা লিখবো সব সময়। এই এসকিউএল এর যে কাজ করি না কেন সব সময় টেবলের নাম ইউজ করতে হবে। তাহলে ইনসার্ট ইনটু বলে স্টুডেন্ট বলে এই যে টেবলের নামটা লিখলাম। এখন এখানে কয় ধরনের মান আছে? রোল নেম, ডেট এন্ড টাইম, তারপরে রিমার্কস। তাহলে রোল নেম, ডেট অফ বার্থ এগুলো দিলাম। রিমার্কস খালি তাই এখানে ধরা হলো না, দিলে কোনো ভুল হবে না। তাহলে আমরা 3 ধরনের মান দিচ্ছি। কি কি? রুল 100 যা ছিল, রুল 101 রিমা জন্ম তারিখ, শেষ। এরপর নেক্সট টাইম 102 এর জন্য একইভাবে, 102 এর জন্য কি একইভাবে আবার ইনসার্ট দিলাম, স্টুডেন্ট দিলাম, রোল নেম, ডেট অফ বার্থ। মানে প্রত্যেক ক্ষেত্রে একই তথ্য দিচ্ছি, শুধু নামটা রোলটা চেঞ্জ হচ্ছে। 101 রিমা, 102 সীমা, 103 অপু, 104 জাহিদ, সব একই। এ হচ্ছে বিষয়। সংক্ষেপে এটা টেবল বানানোর গঠন করে দেখালাম। এই গঠনে তুমি ইনপুট দিলে আউটপুট হিসেবে এরকম একটা টেবল চলে আসবে। আবার এই গঠন লিখলে এই ভিতরে মানগুলো টেবলে সেট হয়ে যাবে। এ হচ্ছে কথা বন্ধুরা। তাহলে আমরা লাস্ট আরেকটা সিকিউ
আজকের ক্লাসের একেবারে সর্বশেষ সিকিউ সিলেক্ট স্টেটমেন্টের কাজ করব। আমরা ঘ নাম্বার পড়তেছি, দেখো ভালো করে। এসকিউএল কমান্ড লিখতে বলছে আমাকে, এসকিউএল কমান্ড। এই এসকিউএল কমান্ডের মধ্যে কি বলছে, যাদের অ্যাড্রেস ডাকা, কথা খেয়াল করিও, যাদের অ্যাড্রেস ডাকা একটা শর্ত দিয়ে দিয়েছে, তাদের রেকর্ড গুলো দেখার জন্য এসকিউএল লেখো। রেকর্ড মানে সকল তথ্য, শুধু একটা না, আমরা আজকের ক্লাসে শুরুতে বলে নিয়েছি রেকর্ড মানে সকল তথ্য, সকল তথ্য। শুধু এখানে তো অনেক ঢাকা, কুমিল্লা, ঢাকা মানে অনেক তথ্য আছে, কুমিল্লার তথ্য আছে, আমরা শুধু ঢাকার গুলোই চাচ্ছি। তাহলে আমরা এটা লিখবো, সিলেক্ট বললাম, এখানে দিয়েছি নির্দিষ্ট কোনো কিছু না দিয়ে স্টার চিহ্ন দিয়েছি। স্টার মানে হচ্ছে কি সকল তথ্য, স্টার চিহ্ন হচ্ছে কি সকল তথ্য বা রেকর্ড। সিলেক্ট কি নাম সিলেক্ট করতেছি নাকি জিপিএ সিলেক্ট করতেছি নির্দিষ্ট করে উল্লেখ না করে যদি সকল বলে, তাহলে আমরা এখানে সিলেক্ট বলে স্টার চিহ্ন দেবো। যদি বলো যে কি শুধু নামটা দেখাও, শুধু ঠিকানাটা দেখাও, তাহলে আমরা সিলেক্ট নেম, সিলেক্ট অ্যাড্রেস এরকম বলতাম। এখন আমাকে প্রশ্ন বলেছে কি সকল তথ্য, কথা খেয়াল করে, রেকর্ড মানে সকল তথ্য, এই জন্য আমরা স্টার চিহ্ন দিলাম। এখন কিসের থেকে আমি তথ্য জানতে চাচ্ছি, টোটাল টেবলের নাম কি, স্টুডেন্ট টেবল। টোটাল টেবলের নাম কি, স্টুডেন্ট টেবল। তাহলে ফ্রম স্টুডেন্ট লিখলাম, লেখার পরে ফ্রম স্টুডেন্ট লেখার পরে এখন আমাকে শর্ত দিয়েছে কি, এই যে এটা হচ্ছে কি শর্ত, শর্ত হচ্ছে কি কিসের উপর ভিত্তি করে আমি তথ্য জানতে চাচ্ছি, অ্যাড্রেস ডাকা। তাহলে হোয়ার অ্যাড্রেস ইকুয়াল ঢাকা, অ্যাড্রেস ইকুয়াল ঢাকা। এইভাবে আমি ইনপুট দিলে আমার রেজাল্টটা চলে আসবে, ঢাকায় যারা যারা আছে তাদের রেজাল্ট চলে আসবে। এবার আরেকটা কি বলেছে, যাদের অ্যাড্রেস কুমিল্লা তাদের রুল নেম অ্যাড্রেস দেখানোর জন্য। এখন কি কি জানতে চাচ্ছি বলে দিয়েছে, শর্ত হচ্ছে কি কুমিল্লা, কুমিল্লাওয়ালাদের যারা কুমিল্লা থাকে তাদের রুল নেম অ্যাড্রেস। এখন এখানে বলেছে রেকর্ড, রেকর্ড বললে আমরা স্টার চিহ্ন দিব, স্টার চিহ্ন দিয়ে কাজটা করেছি, বা সকল তথ্য। আর যদি তথ্যের নাম ধরে আমরা নাম ইউজ করবো, সিলেক্ট বলে রুল নেম অ্যাড্রেস এভাবে লিখবো। এই যে সিলেক্ট বলার পর রুল নেম অ্যাড্রেস লিখছি, ঠিক ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবল থেকে কাজটা করতেছি। কিসের উপর ভিত্তি করে জানতে চেয়েছে, কুমিল্লার উপর, হোয়ার অ্যাড্রেস ইকুয়াল টু কুমিল্লা। এভাবে দিলে কুমিল্লার তথ্য সব মানে চলে আসবে, রুল নেম গুলো। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে কি, রুল 104 সাইফ নামের একটি নতুন রেকর্ড সংশোধন করো, কথা খেয়াল করিও। এখানে তো 103 পর্যন্ত আছে, আমাকে প্রশ্ন বলা হচ্ছে কি 104 নামের একজন ছাত্র যার নাম সাইফ, সেই নতুন রেকর্ড সংশোধন করো, মানে যা আছে তার সাথে মানটা সংশোধন করো। অলরেডি 3 জনের আছে, টেবলটা 4 জনের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, ইনসার্ট, ইনসার্ট। এই যে ইনসার্ট, ইনসার্ট মানে মান প্রবেশ করাও। আর যখন কোনো মান দেখতে চাই, জানতে চাই, প্রকাশ করতে চাই, তখন কাজ হবে সিলেক্ট দিয়ে। এই যে এতক্ষণ সিলেক্ট দিয়ে করেছি, এটাও সিলেক্ট দিয়ে করেছি। আর তৃতীয় নম্বর বলছে কি, এই যে 104 রুলের কি করো, নতুন রেকর্ড সংযোজন করে, কেন যুক্ত করো, যুক্ত করলে কাজটা হবে ইনসার্ট। ইনসার্ট মানে প্রবেশ করাও, কি প্রবেশ করো। আর একটা মজার বিষয়, এখানে তো তথ্য দিয়ে দিয়েছে রুল 104 এবং সাইফ, মাত্র 2টা নাম বলেছে। এখানে প্রত্যেক ছাত্রের 1 2 3 4 5 6 7 7 ধরনের তথ্যের কথা বলা হয়েছে, কথা খেয়াল করিও, 7 ধরনের তথ্যের কথা বলা হয়েছে। 7টা কলাম মানে প্রত্যেক ছাত্র সম্পর্কে 7 ধরনের তথ্য দেওয়া আছে। কিন্তু নতুন যার কথা বলা হয়েছে তার ব্যাপারে মাত্র 2টি তথ্য দিয়েছে, 2টি তথ্য, একটা রুল দিয়েছে 104, আর একটা নাম দিয়েছে সাইফ। তো অন্য তথ্য তো দেয় নেই, তাই আমরা শুধু এই 2টার তথ্যই এখানে রেকর্ড করব, বাকিগুলো খালি থাকবে। এই যে ভ্যালু বলে 104 সাইফ, যদি অন্য মানগুলো থাকতো তা দিতে পারতাম, না থাকলে আমি কাল্পনিক ভাবে দিতে পারি। ওদের যেভাবে ছিল, অ্যাড্রেস ছিল, বার্থ ডেট ছিল, টিউশন ফি ছিল, এগুলো আমরা এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস তারপরে বার্থ ডেট, টিউশন ফি আমরা চাইলে লিখতে পারতাম, সমস্যা হতো না। যেহেতু এখানে 2টা উল্লেখ করে দিয়েছি, 2টা দিয়ে করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তোমাদের এত লং ক্লাস করতে অনেক জার্নি হয়েছে। আমার অনুরোধ, এখন রাত 12টা, এখন রাত 12টা, 12টা প্রায় 12টা ক্রস করতেছে। তাহলে অনেকক্ষণ আগে থেকে ক্লাস রেকর্ড করতেছি, এগুলো আবার এডিট করতে হবে, কাটসাট করতে হবে, সবকিছু মিলে বিশাল একটা জার্নি। তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ক্লাস বুঝে থাকো ক্লাসটা শেয়ার করবে। আশা করি এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, এই যে টোটাল লেকচারটা তুমি ভালোভাবে শোনো, অবশ্যই কমন পাবে।